নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। আজ আমি তোমাদের শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা মজার রহস্য উপন্যাস চার মূর্তি। আজ থাকলো অন্তিম পর্ব। কাঠবেড়ালির লেজ নয় রে, ওটা যেন কাহার দাড়ি। যখন জ্ঞান হলো তখন দেখি আমি ডাকবাংলোর খাটে লম্বা হয়ে গেছি। ঝন্টু মাথার সামনে দাঁড়িয়ে আমায় হাওয়া করছে। ক্যাবলা পায়ের কাছে বসে মিটমিটে চোখে তাকিয়ে আছে। আর পাশে একখানা চেয়ার টেনে নিয়ে টেনিদা ঘুঘুর মতো বসে রয়েছে। ঝন্টুর হাতের পাখাটা খটাস করে আমার নাকে এসে লাগতেই আমি বললুম, চেয়ার ছেড়ে টেনিদা অমনি তরক করে লাফিয়ে উঠল। যাক, তাহলে এখনো তুই মারা যাসনি। ক্যাবলা বললে, মারা যাবে কেন? থোড়া সে বেহুশ হয়ে গিয়েছিল। আমি তো বলেই ছিলুম টেনিদা, ওর নাকে একটুখানি লঙ্কা পুড়িয়ে ধোঁয়া দাও, এক্ষুনি চাঙ্গা হয়ে উঠবে। টেনিদা বললে, আর লঙ্কা পোড়া, যেমন ভাবে দাঁত ছলকুটে পড়েছিল, দেখে তো মনে হচ্ছিল পটল ডাঙা থেকে এখানে এসেই বুঝি শেষ পর্যন্ত পটল তুলল। মাঝখান থেকে ঝন্টু বিচ্ছিরি রকমের আওয়াজ করে হেসে বললে, দাদাবাবু ডর খেয়েছিলেন। ক্যাবলা বললে, যা, তোকে আর ওস্তাদি করতে হবে না, এখন শিগগিরই এক পেয়ালা গরম দুধ নিয়ে আয় দেখি। ঝন্টু পাখা রেখে বেরিয়ে গেল। আমি তখনও চোখে ধোঁয়া ধোঁয়া দেখছি। ডান চোয়ালে অসম্ভব ব্যথা, এমন জ্বর হাঁকড়েছে যে গোটা দুয়েক দাঁত বোধহয় নুড়িয়েই দিয়েছে একেবারে। চরের মতো চর একখানা। অঙ্কের মাস্টারের 82 শিক্ষার চাঁটি পর্যন্ত এর কাছে সুগন্ধি 3 নম্বর পরিমল লস্যি। আমি পটলডাঙার রোগা ডিগডিগে পেলারাম, পালা জ্বরে ভুগি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই। এমন একখানা ভৌতিক চপেটাঘাতের পরেও আমার আত্মারাম কেন যে খাঁচা ছাড়া হয়নি, সেইটাই আমি বুঝতে পারছিলাম না। টেনিদা বললে, আচ্ছা পুঁটি মাছ, তুই হঠাৎ ডাক ছেড়ে এমন করে অজ্ঞান হয়ে গেলি কেন? এই অবস্থাতেও পুঁটি মাছ শুনে আমার ভয়ানক রাগ হলো। চোয়ালের ব্যথা ট্যাথা সব ভুলে গেলুম। ভেজাল হয়ে বললুম, আমি পুঁটি মাছ আছি, বেশ আছি, কিন্তু ওরকম একখানা বোম্বাই চর খেলে তুমি ভেটকি মাছ হয়ে যেতে, কিংবা ট্যাপা মাছ। ট্যাবলা আশ্চর্য হয়ে বলল, চাঁটি আবার তোকে কে মারলে? ভূত। টিনিদা বলল, ভূত? ভূতেরা খেয়ে দে কাজ নেই, খামোকা তোকে চাঁটি মারতে গেল, তাও সকালবেলায়। পাগল না পেট খারাপ? ক্যাবলা বললে, পেট খারাপ, ওই তো রোগা ডিগডিগে চেহারা, এদিকে পৌঁছে অবধি সমানে মুরগি আর আন্ডা চালাচ্ছে, অত সইবে কেন? পেট গরম হয়ে মাথা ঘুরে পড়ে গেছে, ভূত টুত সব্যবাস। তিনি তার সঙ্গে সঙ্গে সায় দিয়ে বলে, ঠিক, আমিও ওই কথাই বলতে যাচ্ছি। ডান চোয়াল চেপে ধরে আমি এবার উঠে বসলুম। তোমরা বিশ্বাস করছো না? টেনিদা বললে, একদম না, ভূতে আর চাঁটি মারবার লোক পেলে না। ক্যামলা মাথা নাড়ল, বটেই তো, আমাদের লিডের টেনিদার এসা একখানা জুৎসই গাল থাকতে তোর গালে কিনা চাঁটি হাঁকড়াবে? ওতে লিডারের অপমান হয়, তাই জানিস? শুনে টেনিদা কটকট করে ক্যামলার দিকে তাকালো। ঠাট্টা করছিস? ক্যামলা তিরিং করে হাত পাঁচেক দূরে সরে গেল। জিভ কেটে বললে, কি সর্বনাশ, তোমাকে ঠাট্টা? শেষে যে গাঁটটা খেয়ে আমার গালপাটটা উড়ে যাবে। আমি বলছিলাম কি, ভূত এসে হ্যান্ডশেকই করুক আর বক্সিংই জুড়ে দিক,
লেকিন ওটা দলপতির সঙ্গে হওয়াটাই দস্তুর। টেনিদার কথাটা ভালো লাগলো না, মুখটাকে হালুয়ার মতো করে বলল, যা যা, বেশি ক্যাচর ম্যাচর করিস নি, কিন্তু তোকেও বলে দিচ্ছি পেলা, এবেলা থেকে তোর ডিম খাওয়া একেবারে বন্ধ। স্রেফ কাঁচকলা দিয়ে গাঁদলের ঝোল আর রাত্রিরে সাবু বাড়লি। আজকে মুছু গিয়েছিলি, 2-4 দিন পরে যে মারা যাবি। আমি রেগে বললাম, দেখ তা, তোমার সাবু বাড়লি নিকুচি করেছে, বলছি সত্যিই ভূতে চাটি মেরেছে, কিছুতেই বিশ্বাস করবে না। ক্যাবলা বললে, বটে। টেনিদা বললে, থাম, আর জালিয়াতি করতে হবে না। আমি আরো রেগে বললাম, জালিয়াতি করছি না আমি, তাহলে এখনো আমার ডান গালটা টনটন করছে কেন? টেনিদা বললে, অমন করে, খামোখাই তো লোকের দাঁত কনকন করে, মাথা বন বন করে, কান ভুভু করতে থাকে, তাই বলে তাদের সকলকে ধরে কি ভূতে ঠেঙায় নাকি? আমি এবারে ভীষণ ব্যথা পেলুম। এত কষ্টে সৃষ্টে যদিও বা গালে একটা ভুতুরে চড় খেয়েছি, কিন্তু এই হতভাগারা কিছুতেই তা বিশ্বাস করছে না। ওরা নিজেরা খেতে পায়নি কি না, তাই বোধ হয় ওদের মনে হিংসে হয়েছে। আমি উত্তেজিত হয়ে বললুম, কেন বিশ্বাস করছো না বলতো? তোমরা তো গুটি গুটি সামনে এগিয়ে গেলে, এর মধ্যে গোটাকায় বইচি টইচি খেয়ে আমি দেখলুম ঝোপের মধ্যে একটা কাঠবেড়ালির ল্যাজ নড়ছে। যেই সেটাকে খপ করে ধরেছি, অমনি অমনি কাঠবেড়ালি তোকে চর মেরেছে। বলেই টেনিদা হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো। আবার ক্যাবলার নাক মুখ দিয়ে শিয়ালের ঝগড়ার মতো করে কেমন একটা আওয়াজ বেরোতে শুরু করলো। এই দারুণ অপমানে আমার পেটের মধ্যে পালা জ্বরের পিলেটা নাচতে লাগলো, আর সেই সঙ্গেই হঠাৎ নিজের ডান হাতের দিকে আমার চোখ পড়ল। আমার মুঠোর মধ্যে একরাশ সাদা সাদা ধোঁয়া, সেই ল্যাচটার খানে ছিঁড়ে এসেছে নিশ্চয়ই। সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে বললাম, এই দেখো এখনো কি রয়েছে আমার হাতে। ক্যাবলা এক লাফে এগিয়ে এলো সামনে, টেনিদা থাবা দিয়ে রোয়া তুলে নিল আমার হাত থেকে। তারপর টেনিদা চেঁচিয়ে উঠল, এ যে এ যে ক্যাবলা আরো জোরে চেঁচিয়ে বললে, দাড়ি। টেনিদা বললে, পাকা দাড়ি। ক্যাবলা বললে, তাতে আবার পাটকিলে রং, মানে তামাক খাওয়া দাড়ি। টেনিদা বললে, ভূতের দাড়ি। ক্যাবলা বললে, তামাক খেকো দাড়ি, ভূতের দাড়ি। শুনে আরেকবার আমার হাত পা পেটের মধ্যে সেদিয়ে দেওয়ার যোগ হলো। কি সর্বনাশ করেছি কি? শেষে কি কাঠবেড়ালির ল্যাস টানতে গিয়ে ভূতের দাড়ি ছিঁড়ে এনেছি? তাই অমন একখানা মুখ্যম চর বসিয়েছে আমার গালে। কিন্তু একখানা চরের ওপর দিয়ে কি আমি পার পাবো? হয়তো কত যত্নের দাড়ি, কত রাত বিরেতে শ্যাওলা গাছে বসে ওই দাড়ি চুমড়ে চুমড়ে ভূতটা খামবাজ রাগিনী গাইতো। অবশ্য খামবাজ রাগিনী কাকে বলে আমার জানা নেই, তবে নাম শুনলেই মনে হয় ওসব রাগিনী ভূতের গলাতেই খোলতাই হয় ভালো। আমি সেই সাধের দাড়ি ছিঁড়ে নিয়েছি, এখন মাঝরাতে এসে আমার মাথার চুলগুলো উপড়ে নিয়ে না যায়। ক্যাবলা টেনিদা দাড়ি নিয়ে গবেষণা করুক, আমি হাত পা ছেড়ে আমার বিছানার উপর ধপাস করে শুয়ে পড়লুম। ক্যাবলা দাড়িগুলো বেশ মন দিয়ে পর্যবেক্ষণ করে বলল, কিন্তু টেনিদা, ভূতে কি তামাক খায়? কেন, খেতে দোষ কি? মানে কথা হলো, ক্যাবলা মাথা চুলকে বলল, লেকিন বাত এহি হ্যায়, ভূতে তো শুনেছি আগুন টাগুন ছুতে পারে না, তাহলে তামাক খায় কি করে? তাছাড়া আমার মনে হচ্ছে এমনি পাকা, এমনি পাটকেলে রং মাখানো দাড়ি যেন আমার চেনা, যেন ওই দাড়িটা কোথায় আমি দেখেছি। ক্যাবলা আরো কি বলতে যাচ্ছিল, হঠাৎ দুপাটি জুতো হাতে করে ঘরের মধ্যে ঝন্টু এসে ঢুকলো। টেনিদার মুখের সামনে জুতো জোড়া তুলে ধরে বললে, এই দেখুন দাদাবাবু। টেনিদা চেঁচিয়ে উঠে বললে, এটা কোথাকার গারল রে, বলা হলো পেলার খাওয়ার জন্য দুধ আনতে, তুই আমার মুখের কাছে জুতো জোড়ায় না হাজির করলি। আমি কি ও দুটো চিবোবো নাকি বসে বসে? ঝন্টু বললে, রাম রাম, জুতো তো কুত্তা চিবোবে, আপনি কেন? আমি বলছিলাম হাবুল বাবু কোথা গেল? জুতোটা বাইরে পড়েছিল, হাবুল বাবুকে তো কোথাও দেখলুম না, ফির জুতোর মধ্যে একটা চিঠি দেখলুম, তাই নিয়ে এলুম। জুতোর মধ্যে চিঠি? আরে তাই তো বটে, আমি জ্ঞান হওয়ার পরে তো সত্যি এ ঘরে হাবুল সেনকে দেখতে পাইনি। ক্যাবলা বললে, তাই তো, জুতোর ভেতরে চিঠির মতো একটা কি রয়েছে যে, ব্যাপার কি টেনিদা? হাবুলটাই বা গেল কোথায়? টেনিদা ভাঁজ করা কাগজটা টেনে বের করে বললে, দাঁড়া না কাঁচকলা, আগে চিঠিটা দেখি।
কিন্তু চিঠির উপর চোখ বুলোতেই সে দুটো তরাক করে একেবারে টেনিদার কপালে চলে গেল। বার তিনি খাবি খেয়ে টেনিদা বললে, খেবলা রে, আমাদের 12টা বেজে গেল। 12টা বেজে গেল মানে? মানে হাবুল গন। কোথায় গন? আমি আর ক্যাবলা প্রায় একসঙ্গে চেঁচিয়ে উঠলাম। চিঠিতে কি আছে টেনিদা? কি লেখা ওতে? ভাঙা গলায় টেনিদা বললে, তবে শোন, পড়ি। চিঠিতে লেখা ছিল, হাবুল সেনকে আমরা ভ্যানিশ করলাম। যদি পত্রপাঠ চাঁদি বাটি তুলিয়া আজই কলিকাতায় রওনা হও, তবে যাওয়ার আগে অক্ষত শরীরে হাবুলকে ফেরত পাইবে, নতুবা পরে তোমাদের চার মূর্তিকেই আমরা ভ্যানিশ করিব এবং চিরতরেই তাহা করিব। আগে হইতে সাবধান করিয়া দিলাম, পরে দোষ দিতে পারিবে না। ইতি খচং ফু, দুর্ধর্ষ চৈনিক দস্যু। নস্যু কচাঙ্কু। টেনিদা ধপাস করে মেজের উপর বসে পড়ল। ওর নাকের সামনে অনেকক্ষণ ধরে একটা পাহাড়ি মৌমাছি উঠছিল। অত বড় নাকটা দেখে বোধহয় ভেবেছিল ওখানে একটা জুৎসুই চাক বাঁধা যায়। হঠাৎ টেনিদার নাক দিয়ে ঘরাত ঘর করে এমনি একটা আওয়াজ বেরোলো যে সেটা ঘাবড়ে গিয়ে হাত তিনেক দূরে ঠিকরে পড়ল। লিডারের অবস্থা তখন সঙ্গীন। করুণ গলায় বললে, ওরে বাবা, গেলুম। শেষকালে কিনা চীনা দস্যুর পাল্লায়। এর চেয়ে যে ভূত অনেক ভালো ছিল। আমার হাত পাগুলো তখন আমার পিলের ভেতর ঢোকার চেষ্টা করছে। বললুম, তার নাম আবার খচাং ফু, অর্থাৎ ঘচাং করে গলা কেটে দেয়, তারপর ফু করে উড়িয়ে দেয়। জন্টু মিটমিট করে তাকাচ্ছিল। আমাদের অবস্থা থেকে আশ্চর্য হয়ে বললে, ব্যাপার কি বটে দাদাবাবু? ক্যাবলা বললে, ব্যাপার ব্যাপার সাংঘাতিক। হ্যাঁ রে ঝন্টু, এখানে ডাকাত ফাকাত আছে নাকি? ডাকাত? ঝন্টু বললে, ডাকাত ফির এখানে কেন মরতে আসবে? ই তল্লাটে ওসব নাই। না, নেই। মুখখানাকে কচু ঘন্টার মতো করে টেনিদা খেকিয়ে উঠল। তবে খাচাং ফুকর থেকে এলো, তাও আবার জেসে নয়, একেবারে দুর্ধর্ষ চৈনিক দস্যু। ক্যাবলাটা কি পাখুয়া ছেলে, কিছুতেই ঘাবড়ায় না। বললে, আরে দুত্তর, দেখে দাও সব। দেখলে তো কিছু নয়, সব ধাপ্পা। খচাংপুর তো আর খেদে কাজ নেই। এই হাজারিবাগের পাহাড়ি বাংলায় এসে ভ্যারেন্ডা বাজবে। আসলে ব্যাপার কি জানো? সে বাংলা ডিটেকটিভ উপন্যাস। বাংলা ডিটেকটিভ উপন্যাস? টেনিদা চোয়াল চুলকোতে চুলকোতে বলল, মানে? মানে মানে আবার কি? ওই এন্তার সব গোয়েন্দা গল্প, যেসব গল্পে পুকুরে সাবমেরিন ভাষায় আর যাতে করে বাঙালি গোয়েন্দা দুনিয়ার সব অসাধ্য সাধন করে, সেই সমস্ত বই পড়ে এদের মাথায় এগুলো ঢুকেছে। আমার বড় মামা লালবাজারে চাকরি করে, তাকে জিজ্ঞেস করেছিলুম এই গোয়েন্দারা কোথায় থাকে। বড় মামা রেগে গিয়ে যাচ্ছে তাই করে বললে, কি একটা কলকেতে থাকে। চুলাই যাক গোয়েন্দা, টেনিদা বিরক্ত হয়ে বলল। তার সঙ্গে ঘচাংফুর সম্পর্ক কি? আছে আছে। ক্যাবলা সব জানতার মতো বললে, যারা এই চিঠি লিখেছে তারা গোয়েন্দা গল্প পড়ে, পড়ে পড়ে আমাদের ওপর একখানা জালিয়াতি খেলছে। কিন্তু এরকম জালিয়াতি করার মানে কি? আমাদের এখান থেকে তাড়াতেই বা চায় কেন? আর হাবুল সেনকেই বা কোথায় নিয়ে গেল? ক্যাবলা বললে, সেইটাই তো রহস্য, সেটা ভেদ করতে হবে। কতগুলো পাজি লোক নিশ্চয়ই আছে, আর কাছাকাছি কোথাও আছে। কিন্তু এই চিঠিটা দিয়ে এরা মস্ত উপকার করেছে টেনিদা। উপকার? টেনিদা বললে, কিসের উপকার? একটা জিনিস তো পরিষ্কার বোঝা গেল, জিন টিন এখানে কিচ্ছু নেই, ওসব একদম ভোঁ কাট্টা। কতগুলো ছেঁচড়া লোক কোথাও লুকিয়ে রয়েছে। এই বাড়িটা তাদের দরকার। আমরা এসে পড়ায় তাদের অসুবিধা হয়েছে, তাই আমাদের তাড়াতে চায়। ক্যাবলা বুক টান টান করে বললে, কিন্তু আমরা পটলডাঙ্গার ছেলে হয়ে একদল ছিচকে চোরের ভয়ে পালাবো টেনিদা? নাকি ওদের টাকের ওপরে টেক্কা মেরে জানিয়ে দিয়ে যাব, ওরা যদি খচাং ফু হয় তাহলে আমরা হচ্ছি কচাঙ্কু। আমি বললুম, সে আবার কি?
ক্যাবলা বললে, বাঘা চৈনিক দস্যু, দুর্ধর্ষের ওপর আর এক কাঠি। আমরা আবার চিনে হলুম কবে? দস্যুই বা হতে যাবো কোন দুঃখে? ক্যাবলা বললে, ওরা চৈনিক, ওরা যদি দস্যু হয় আমরা নস্যু। নস্যু? টেনিদার নাক বরাবর আবার সেই মৌমাছিটা ফিরে আসছিল। সেটাকে তাড়াতে তাড়াতে টেনিদা বললে, নস্যু কাকে বলে? মানে দস্যুদের যারা নস্যির মতো নাক দিয়ে টেনে ফেলে তারাই হলো নস্যু। টেনিদা উঠে দাঁড়িয়ে বললে, দেখ ক্যাবলা, সব জিনিস নিয়ে ইয়ার্কি নয়। যদি সত্যি ওরা ডাকাত টাকাত হয়, ডাকাত হলে অনেক আগেই ওদের মুরদ বোঝা যেত। বসে বসে ঝোপের মধ্যে চিনে বাদাম খেত না, কিংবা কাগজে জড়িয়ে মরার মাথা ছুটতো না। ওরাও 1 নম্বর কাওয়ার্ড। তাহলে হাবুল সেলকে নিয়ে গেল কি করে? নিশ্চয়ই কোনো কায়দা করেছে, কিন্তু সে কায়দাটা সমঝে ফেলতে বহুত সময় লাগবে না টেনিদা। কি? আর দেরি নয়, রেডি। টেনিদা বললে, কিসে রেডি? ঘচাং ফুদের কাচাং কু করতে হবে আজই, এক্ষুনি। টেনিদা তখনও সাহস পাচ্ছিল না। কুকড়ে গিয়ে বললে, সে কি করে হবে? হয়ে যাবে একরকম। এই বাংলোর কাছাকাছি ওদের কোনো গোপন আস্তানা আছে, হানা দিতে হবে সেখানে গিয়ে। ওরা যদি পিস্তল টিস্তল ছোঁড়ে, আমরা ইট ছুঁড়ব। ক্যাবলা ভেঙচি কেটে বললে, দেখে দাও, পিস্তল! গোয়েন্দা গল্পে ওসব কথায় কথায় বেরিয়ে আসে। আসলে পিস্তল অত সস্তা নয়। হ্যাঁ, ওটা কয়েক লাঠি দরকার। এই জন্টু, লাঠি আছে রে? জন্টু চুপচাপ সব শুনছিল, কি বুঝছিল কে জানে। মাথা নেড়ে বললে, দুটো আছে, একটা বললামও আছে, তবে নিয়ে আয় চটপট। লাঠি বললামে কি হবে দাদাবাবু? ঝন্টুর বিস্মিত জিজ্ঞাসা। শিয়াল মারা হবে। শিয়াল মারবেন কেন? মাংস খাবে? অত খবরে তোর দরকার কি? ক্যাবলা রেগে বললে, যা বলছি তোকে তাই কর। শিগগির নিয়ে আয় ওগুলো চটপট। ঝন্টু লাঠি বললাম আনতে গেল। টেনিদা শুকনো গলায় বললে, কিন্তু ক্যাবলা, এ বোধহয় ভালো হচ্ছে না। যদি সত্যি বিপদ আপদ কিছু হয়? ক্যাবলা নাক কুচকে বললে, অ তোমারা ডর লাগ গিয়া। বেশ, তুমি তাহলে বাংলায় বসে থাকো, আমি তো যাবই। এমনকি পালাজরে ভোগা এই পেলাটাও আমার সঙ্গে সঙ্গে যাবে। দেখবে তোমার চাইতে ওরও বেশি সাহস আছে। শুনে আমার বুক ফুলে উঠল ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে পালাজরের পিলেটাও নড়নড় করে উঠল। আমাকেও যেতে হবে? বেশ, তাই যাব। একবার ছাড়া তো দুবার মরবো না। আর আমি মারা গেলে? হ্যাঁ, মা কাঁদবে, পিসিমা কাঁদবে, বোধহয় সেকেন্ডারি বোর্ডও কাঁদবে। কারণ বছর বছর স্কুল ফাইনালের ফি দেবে কে? আর বৈঠকখানা বাজারে দৈনিক আতপো পটল আর 4টে শিঙি মাছ কম বিক্রি হবে। 1 চাটাক বাসক পাতা বেঁচে যাবে রোজ। তা যাক, এমন বীরত্বপূর্ণ আত্মত্যাগের জন্য সংসারের একাত্র ক্ষতি না হয় হলোই বা। টেনিদা দীর্ঘশ্বাস ফেলে বললে, চল তবে যাই। কিন্তু পেলার সেই দাড়িটা? বললুম, তামাক খেকো দাড়ি? কেবলা বললে, ঠিক মনেই ছিল না। ওই দাড়ি থেকেই আরো প্রমাণ হয় ওরা চৈনিক নয়। কলকাতায় তো এত চীনা মানুষ আছে, কারুর দাড়ি দেখেছ কখনো? এর মধ্যে জন্টু লাঠি আর বল্লম এনে ফেলেছে। বল্লমটা জন্টুই নিলে, একটা লাঠি নিলে ক্যাবলা, আর একটা টেনিদা। আমি আর কি নি, হাতের কাছে একটা চেলা কাঠ পড়েছিল, সেইটাই কুড়িয়ে নিলাম। যদি মরতেই হয় তবু তো এক ঘা বসাতে পারবো। অতঃপর কচংপুর দস্যুর দলকে এক খাত নেবার জন্যে দস্যু কচংকুর দল আবার রওনা হলো বীর দর্পে। আবার সেই বুনো রাস্তা। আমরা ঝোপ ঝাড় ঠেঙে ঠেঙে দেখছিলুম কোথাও সেই তামাক খেকো লুকিয়ে আছে কিনা। কিন্তু আবার আমি বিপদে পড়ে গেলুম। এবার বঁইচি নয়, কামরাঙা। বাংলোর ঠিক পেছন দিয়ে আমরা চলেছি। আমি যথানিয়মে পেঁচিয়ে পড়েছি, আর ঠিক আমারই চোখে পড়েছে কামরাঙার গাছটা। হা, ফলে ফলে একেবারে আলো হয়ে রয়েছে। নোলায় প্রায় সেটটাক জল এসে গেল। জ্বরে ভুগে ভুগে টক খাবার জন্যে প্রাণ ছটফট করে। খচাক ফুটু ভুলে গিয়ে গুটি গুটি গেলুম কামরাঙা গাছের দিকে। কলকাতায় এসব কিছুই খেতে পাই না।
চোখের সামনে এমন কামরাঙার বাহার দেখলে কার আর মাথা ঠিক থাকে। যেই গাছতলায় পা দিয়েছি সঙ্গে সঙ্গেই ইস, এক তাল গোবরে পা পড়ল, আর তক্ষুনি এক আছাড়। কিন্তু একই আছাড় খেয়ে আমি তো মাটিতে পড়লাম না, আমি যে মহাশূন্যের মধ্যে দিয়ে পাতালে চলেছি। কিন্তু পাতালেও নয়, আমি একেবারে সোজা কার মস্ত একটা ঘাড়ের উপর অবতীর্ণ হলুম। দাদারে বলে সে আমাকে শুদ্ধ একেবারে পপাত, এবং আমি আরেকবার অজ্ঞান। গজেশ্বরের পাল্লায় অজ্ঞান হয়ে থাকাটা মন্দ নয়, কিন্তু যতক্ষণ কাঠ পিঁপড়েতে না কামড়ায়। আর যদি একসঙ্গে এক ঝাঁক পিঁমড়ে কামড়াতে শুরু করে, তখন অজ্ঞান তো দূরের কথা, মরা মানুষ পর্যন্ত তিরিং করে লাফিয়ে ওঠে। আমিও এক লাফ মেরে উঠে বসলাম। কেমন আবছা আবছা অন্ধকার, গোড়াতে কিছু ভালো করে বোঝা গেল না, চোখে ধোঁয়া ধোঁয়া ঠেকছিল। খামাখা বাঁকানের ওপরে কটাৎ করে আর একটা কাঠ পিঁপড়ের কামড়। বাপরে বলে তক্ষুনি আমি কান থেকে পিঁপড়েটা টেনে নামালুম। আর ঠিক তক্ষুনি কটকটে ব্যাঙের মতো আওয়াজ করে কে যেন হেসে উঠল। তারপর ঘোড়ার নাকের ভেতর থেকে যেমন শব্দ হয় তেমনি করে কে যেন বলল, কাঠ পিঁপড়ের কামড় খেয়েই বাপরে বাপরে বলছো? এরপর যখন ভীমরুলে কামড়াবে তখন যে মেসমশাই মেসমশাই বলে ডাক ছাড়তে হবে। তাকিয়ে দেখি ঠিক হাত দুয়েক দূরে একটা মুস্কো জোয়ান ভাম বেড়ালের মতো থাবা পেতে বসে আছে। কথাটা বলি সে আবার কটকটে ব্যাঙের মতো শব্দ করে হাসল। আমার তখনও সব কিরকম গোলমাল ঠেকছিল। বললুম, আমি কোথায়? ঝগড়াটে প্যাঁচার মতো খ্যাচখেচিয়ে বললে, আহা নেকাজ, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। হঠাৎ ওপর থেকে দুরুম করে পাকা তালের মতো আমার পিঠির উপর এসে নামলে আবার সোনামুখ করে বলছো আমি কোথায়? ইয়ার কি রাত জায়গা পাওনি? আমার সব মনে পড়ল। সেই পাকা কামরাঙা, গুটি গুটি পায়ে সেদিকে এগোনো, গোবরে পা পিছলে পড়া। তারপরে আমি হাউ মাউ করে বললুম, তবে কি আমি দস্যু খচাংপুর আড্ডা এসে পড়েছি? খচাংফু সে আবার কে? বলে লোকটা সামনে নিল। হ্যাঁ হ্যাঁ ঠিক বটে, বাবাজি অমনি একটা কি লিখেছিল বটে চিঠিতে। বাবাজি? কে বাবাজি? একটু পরেই টের পাবে। লোকটা দাঁত খিচিয়ে বললে, চাল কি পেয়েছ? এত করে চলে যেতে বললুম, ভূতের ভয় দেখানো হলো। সারা রাত মশার কামড় খেয়ে ঝোপের মধ্যে বসে মরার মাথা ফাতা ছুললাম, অট্ট হাসি হেসে হেসে গলা ব্যথা হয়ে গেল, তবু তোমাদের গেরাচ্ছি হয় না। দাঁড়াও এবার, একটাকে ভোগা দিয়ে এনেছি, তুমিও এসে ফাঁদে পড়েছো। এবার তোমায় শিক কাবাব বানিয়ে খাবো। হ্যাঁ, শিক কাবাব? ইচ্ছে হলে আলু কাবলিও বানাতে পারি, কিংবা ফাউল কাটলেট, চপও করা যায় বোধহয়। কিন্তু লোকটা চিন্তিতভাবে একবার মাথা চুলকালো। কিন্তু তোমাদের কি খাওয়া যাবে? এ পর্যন্ত অনেক ছোকরা আমি দেখেছি, কিন্তু তোমাদের মতো অখাদ্য জীব আমি কখনো দেখিনি। শুনে আমার কেমন যেন ভরসা হলো। মরতেই তো বসেছি, তবু একবার শেষ চেষ্টা করে দেখি। বললুম, সে কথা ভালো, আমাদের খেও না, অন্তত আমাকে তো নয়। খেলেও হজম করতে পারবে না। আমাকে খেলে কলেরা হতে পারে, গায়ে চুলকুনি হতে পারে, ডিপথেরিয়া হতে পারে, এমনকি সর্দি গর্মি হওয়াটাও আশ্চর্য নয়। লোকটা বললে, থামো চাকরা, বেশি বকবক করো না। আপাতত তোমায় নিয়ে যাব ঠান্ডি গারদে, তোমার দোস্ত হাবুল সেনের কাছে। সেখানেই থাকো এখন, ইতিমধ্যে বাবাজি ফিরে আসুন। তোমার বাকি দুটো দোস্তকেও পাকড়াও করি, তারপর ঠিক করা যাবে তোমাদের দিয়ে মোগলাই পরোটা বানানো হবে না ডিমের হালুয়া। আমি বললুম, দোহাই বাবা, আমাকে খেও না। খেয়ে কিছু সুখ পাবে না, তা আগেই বলে দিচ্ছি। আমি পালা জ্বরে ভুগি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, কিচ্ছু রসকস নেই। আমাদের অঙ্কের মাস্টার গোপীবাবু বলেন আমি জমের অরুচি। আমাকে খেয়ে বেঘরে মারা যাবে বাবা, ঘচাং ফু। লোকটা রেগে বললে,
আরে রেখে দাও তোমার খাচাং ফু নিকুচি করেছে। কেন বাপু, রাঁচির গাড়িতে বসে গুরুদেবের রসগোল্লা আর লেডিকেনি খাওয়ার সময় মনে ছিল না তার যোগসর্পের হাঁড়ি সাবার করার সময় বুঝি একথা খেয়াল ছিল না যে আমাদেরও দিন আসতে পারে? ম্যাথ মুড়ি স্টেশনে কলার খোসায় পাপ পিছলে পড়েছিল, নইলে। আমি ততক্ষণে হাঁ হয়ে গেছি। আমার চোখ দুটো ছানা বড়া নয়, একেবারে ছানার ডাল না। হ্যাঁ, তাহলে তুমি চিনেছ এতক্ষণে আমি গুরুদেবের অধম শিষ্য গজেশ্বর বাড়ুই? হ্যাঁ, গজেশ্বর মিটমিট করে হেসে বললে, ভেবেছিলে মুড়ি স্টেশন পার হয়ে গাড়ি চলে গেল আর তোমরাও পার পেলে। আমরা যে তার পরের গাড়িতেই চলে এসেছি সেটা তো আর টের পাওনি। এবারে বুঝবে কত ধানে কত চাল হয়। ভয়ে আমার বুকের রক্ত জল হয়ে গেল। বেশ বুঝতে পারলুম পটল ডাঙার পেলা নামের এবার 12টা বেজে গেছে। এই গজেশ্বর বেটা এবার আমায় নির্ঘাত স্বামী কাবাব বানিয়ে খাবে। ভাবলাম নেহাত যখন মরবই তখন ভয় করে কি হবে, বরং গজেশ্বরের সঙ্গে একটু ভালো করে আলাপ করি। কিন্তু তোমরা এখানে কেন? ক্যাবলার মেসমশাইয়ের বাংলোতে তোমাদের কি দরকার? এমন করে পাহাড়ের গর্তের মধ্যে খাপটি মেরে বসেই বা আছো কি জন্যে? আর যদি বসেই থাকো, গর্তের বাইরে একতাল অত্যন্ত বাজে গোবর রেখে দিয়েছো কেন? অজেশ্বর বিরক্ত হয়ে বললে, গোবর কি আমরা রেখেছি নাকি? রেখেছে গরুতে। তোমাদের মতো গোবর গণেশ তাতে পা দিয়ে শুরুত করে পা পিছলে পড়বে, সেই জন্যই বোধ হয়। সে তো হলো, কিন্তু আমাদের তাড়াতে চাও কেন? এ বাড়িতে তোমাদের কি দরকার? অত কথা দিয়ে তোমার কাজ কি হয় চিংড়ি মাছ? এখনো নাক টিপলে দুধ বেরোয়, ওসব কাপড়ে তোমার কি হবে? বেজার মুখে গজেশ্বর একটা হাই তুলল। আমাকে চিংড়ি মাছ বলায় আমার ভীষণ রাগ হলো। ডান কানের ওপর আর একটা কাঠপিঁপড়ে কুটুস করে ইঞ্জেকশন দিচ্ছিল। করে সেটাকে টেনে ফেলে দিয়ে বললুম, আমাকে চপ কাটলেট করে খেতে চাও খাও, কিন্তু খবরদার বলছি চিংড়ি মাছ বলো না। কেন বলবো না? চিংড়ির কাটলেট বলবো। গজেশ্বর মিটিমিটি হাসল। না, কখনো বলবে না। আমি আরো রেগে বললুম, তাছাড়া এখন আমার নাক টিপলে আর দুধ বেরোয় না। আমি দুবার স্কুল ফাইনাল দিয়েছি। স্কুল ফাইনাল দিয়েছি। গজেশ্বর ট্যাপ থেকে একটা বিড়ি বের করে ধরালো। আচ্ছা বলো তো, ক্যাটাক্লিজম মানে কি? ক্যাটাক্লিজম? ক্যাটাক্লিজম? আমি নাকটাক চুলকে বললুম, বিড়ালের বাচ্চা হবে বোধহয়। বিড়ির ধোঁয়া ছেড়ে গজেশ্বর বললে, তোমার মুন্ডু। আচ্ছা বলো তো, সেমিগেম্বিয়ার রাজধানী কি? বললুম, নিশ্চয়ই হনলুলু, নাকি ম্যাডাগাস্কার। ভূগোলকে একেবারে গোলগাপ্পার মতো খেয়ে নিয়েছো দেখছি। গজেশ্বর নাক বেঁকিয়ে বললে, আচ্ছা বলো দেখি, জাড্ডাপ্পহ মানে কি? অনিকেত কাকে বলে? কি বললে? অনিমেষ? অনিমেষ তো আমার মামাতো ভাই। হয়েছে, আর বিদ্যে পলিয়ে কাজ নেই। গজেশ্বর আবার ঝগড়াটে প্যাঁচার মতো খ্যাচখেচিয়ে বললে, স্কুল ফাইনাল কেন, তুমি ছাত্রবৃত্তিও ফেল করবে না। সত্যই দেখছি তুমি একদম অখাদ্য। কোথায় সুক্ত করে একটু আধটু খাওয়া যেতে পারে। এখন উঠে পড়ো। কোথায় যেতে হবে? বললাম তো, ঠান্ডি গারদে। সেখানে তোমার ফ্রেন্ড হাবুল সেন রয়েছে, তার সঙ্গেও মোলাকাত হবে। ওদিকে আমার গুরুদেব গেছেন দলবল নিয়ে একটুখানি বিষয় কর্মে, তিনিও ফিরে আসুন, তারপর দেখা যাক। ইতিমধ্যে আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম। বিপদে পড়ে পটলডাঙার পেলা নামের মগজও একটু আধটু সাফ হয়ে এসেছে। কোথায় এসে পড়েছি সেটাও একটু ভালো করে জানা দরকার। যতটা বোঝা গেল, মাটির হাত 7-8 টেক নিচে পাহাড়ের গর্তের মধ্যে পড়েছি। যদি গজেশ্বরের পিঠের ওপর সোজা ধপাস করে না পড়তুম, তাহলে হাত পা নির্ঘাত ভেঙে থেঁতলে যেত। যেখানে বসে আছি সেটা একটা সুরঙ্গের মতো সামনের দিকে চলে গেছে। কোথায় গেছে, কতটা গেছে বোঝা গেল না। তবে ওরই মধ্যে কোথাও ঠান্ডি গারদ আছে, সেখানেই আপাতত বন্দী হয়েছে
হাবুল সেন। হাবুলের ব্যবস্থা পরে হবে, কিন্তু আমি কি এখান থেকে পালাতে পারি না? কোনো মতেই না। মাথার উপর গোল কুয়োর মতো গর্তটা দেখা যাচ্ছে, যেখান দিয়ে আমি ভেতরে পড়েছি। লক্ষ্য করে আরো দেখলুম, গর্তের পাশ দিয়ে পাথরে পাথরে বেশ খানিকটা খাঁচ কাটা মতো আছে। একটু চেষ্টা করলেই টকাত করে উঠে পড়া যায়। এসব ভাবতে ভাবতে বোধহয় মিনিট 2 সময় লেগেছিল। এর মধ্যে বিড়িটা শেষ করেছে গজেশ্বর। মিট মিট করে তাকাচ্ছে আমার দিকে। বলি, মতলবটা কি পালাবে? সেগুলো বালি চাঁদ, সেফ বালি। বাঘের হাত থেকে ছাড়ান পেতে পারো, কিন্তু এই গজেশ্বর গারুইয়ের হাত থেকে তোমার আর নিস্তার নেই। তারপর তুমি এবার গুরুদেবের দাড়ি ছিঁড়ে দিয়েছো। তোমার কপালে কি যে আছে। একটা যাচ্ছেতেই মুখ করে গজেশ্বর উঠে দাঁড়ালো। হ্যাঁ, তাহলে সেই তামাক্কেকো ভুতুরে দাড়িটা স্বামী ঘুটঘুটানন্দের। স্বামীজি তবে ঝোপের মধ্যে বসে আড়ি পাচ্ছিলেন, আর আমি কাঠবেড়ালির ল্যাজ মনে করে সেই স্বর্গীয় দাড়ি। আমি কাতর হয়ে বললুম, আমি কিন্তু ইচ্ছে করে দাড়ি ছিঁড়িনি। আমি ভেবেছিলুম, থাক থাক, তুমি কি ভেবেছো তা আমার জেনের দরকার নেই। গালের ব্যথায় গুরুদেব 2 ঘন্টা ছটফট করেছেন। তিনি ফিরে এলে যাক সে কথা। ওঠো এখন। রাজেশ্বর হাতি সুরের মতো প্রকাণ্ড একটা হাত বাড়িয়ে আমায় পাকড়াও করতে যাচ্ছিল। হঠাৎ চেঁচিয়ে উঠল, বাপরে কেরুম! আরে বাপরে, গেছি! ততক্ষণে আমিও দেখেছি কালো কটকটে একটা কাঁকড়া বিছে গজেশ্বরের পায়ের কাছে তখনও দাঁড়া উঁচু করে জমদূতের মতো খাড়া হয়ে আছে। গেলুম গেলুম, ওরে বাবা, চলে গেলুম। বলতে বলতে সেই ষাঁড়ের মতো জোয়ানটা মেঝের উপর কুমড়োর মতো গড়াতে লাগলো। গেছি, একদম মেরে ফেলেছে। আর আমি এমন সুযোগ আর কি পাবো? তক্ষুনি লাফিয়ে উঠে পাহাড়ের খাঁজে পা রাখলুম। এইবার এসপার কি ওসপার। শেখ টন্ডুরাম। ওঠ জোয়ান, হেইয়ো! পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে দিয়ে যখন গর্তের মুখে উঠে পড়লুম, তখন আমার পালাজরের পিলেটা পেটের মধ্যে কচ্ছপের মতো লাফাচ্ছে। অবশ্য কচ্ছপকে আমি কখনো লাফাতে দেখিনি, সুরসুর করে সুর বের করতে দেখেছি কেবল। কিন্তু কচ্ছপ যদি কখনো লাফায়, আনন্দে হাত পা তুলে নাচতে থাকে, তাহলে যেমন হয়, আমার পিলেটা তেমন করেই নাচতে লাগলো, একেবারে পুরো 5 মিনিট। পিলের নাচ টাচ থামলে কামরাঙা গাছটার ডাল ধরে আমি চারিদিকে তাকিয়ে দেখলুম, কোথাও কেউ নেই। ক্যাবলা আর টেনিদা কোথায় গেছে কে জানে। ওধারে একটা আমড়া গাছে বসে একটা বানর আমাকে ভেঙচি কাটছিল। আমিও দাঁত টাঁত বের করে সেটাকে খুব খারাপ করে ভেঙচি দিলুম। বানরটা রেগে গিয়ে বলল, বোধহয় বললে তুমি একটা বিচ্ছু। তারপর টুক করে পাতার আড়ালে কোথায় হাওয়া হয়ে গেল। পায়ের তলায় গর্তটার ভেতর থেকে গজেশ্বর পাড়ুইয়ের গোঙানি তখনও শোনা যাচ্ছে। আমার বেশ লাগছিল। আমাকে বলে কিনা কাটলেট করে খাবে, যাচ্ছে তাই সব ইংরেজি শব্দের মানে করতে বলে। আবার জানতে চাই হনলুলুর রাজধানীর নাম কি। বেশ হয়েছে, পাহাড়ি কাঁকড়া বিছের কামড়। পুরো 3টে দিন এখন সমানে গান গাইতে হবে গজেশ্বরকে। এইবার আমার চোখ পড়ল সেই কালান্ত গোবরটার দিকে। এখনো তার ভিতর দিয়ে পেছলানোর দাগ। ওই পাষণ্ড গোবরটাই তো আমায় পাতালে নিয়ে গিয়েছিল। ভারী রাগ হলো। গোবরটাকে একটু শিক্ষা দেওয়ার জন্য ওটাকে আমি সজোরে পদাঘাত করলাম। এ কি করলো? ভারী ছেঁচড়া গোবর তো, একেবারে নাকে মুখে ছিটকে এলো যে। কিন্তু এখানে থাকা আর বুদ্ধিমানের কাজ নয়। গজেশ্বরকে বিশ্বাস নেই। হঠাৎ যদি উঠে পড়ে গর্তের ভেতর থেকে, সরে পড়া যাক এখান থেকে পত্রপাঠ। কিন্তু যাই কোন দিকে? ঝন্টি পাহাড়ের বাংলোর ঠিক পিছন দিকে এসে পড়েছি, সেটা বুঝতে পারছি। কিন্তু যাই কোন ধার দিয়ে? কিভাবে যে এসেছিলুম? ওই মক্ষম আচারটা খাওয়ার পর মাথার ভেতর সে সমস্ত হালুয়ার মতো তালগোল পাকিয়ে গেছে। ডাইনে যাব না বাঁয়ে? আমার আবার একটা বদ দোষ আছে। পটলডাঙ্গার বাইরে এলে যে আমি পূব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই আর চিনতে পারি না। এবার দেওঘরে গিয়ে আমার পিস্তুত ভাই ফুচুদাকে বলেছিলাম, দেখো ফুচুদা, কি আশ্চর্য ব্যাপার, উত্তর দিক থেকে চমৎকার সূর্য উঠছে। শুনে ফুচুদা কটাং করে আমার লম্বা কানে একটা মোচড় দিয়ে বলেছিল, স্ট্রেট এখান থেকে রাঁচি চলে যা পেলা, মানে রাঁচির পাগলা গারদে। কোন দিকে যাব ভাবতে ভাবতেই আমার চোখ একেবারে ছানা বড়া, কিংবা একেবারে চমচম। ওদিকে জঙ্গলের ভেতর দিয়ে গুটি সুটি মেরে
ও কারা আসছে? কাঠবিড়ালির লেজের মতো ও কার দাড়ি উড়ছে হাওয়াতে? স্বামী ঘুটঘুটানন্দ নির্ঘাত, তার পেছনে পেছনে আরো দুটো সন্ডা জোয়ান, তাদের হাতে দুটো মুখ বাঁধা সন্দেহজনক হাঁড়ি, নির্ঘাত যোগসর্পের হাঁড়ি। মানে দই রসগোল্লা ফোল্লা থাকা অসম্ভব নয়। একা একা নিশ্চয়ই খাবে না, খুব সম্ভব হাবুল সেনও ভাগ পাবে। আমি পটল ডাঙার পেলালাম। রসগোল্লার ব্যাপারে একটুখানি দুর্বলতা আমার আছে, কিন্তু সেই লোভে আবার আমি গজেশ্বর পারুইয়ের পাল্লায় পড়তে চাই না, কিছুতেই না। তার চেয়ে বেঁচে কেটে পড়ি এখান থেকে। শুট করে আমি বাপাসের ঝোপে ঢুকে পড়লুম। দৌড়ানো যাবে না, পায়ের আওয়াজ শুনতে পাবে ওরা। ঝোপের মধ্যে দিয়ে আমি সুরসুরিয়ে চললুম। চলেছি তো চলেইছি, কোন দিকে চলেছি জানি না। ঝোপঝাড় পেরিয়ে নালা ফালা টপকে একটা শিয়ালের ঘাড়ের উপর উল্টে পড়তে পড়তে সামলে নিয়ে চলেছি আর চলেছি। আবারও যদি দস্যু খচাং ফুস পাল্লাই পড়ি তাহলেই গেছি। গজেশ্বর যেরকম চটে রয়েছে, আমাকে আবার পেলে আর দেখতে হবে না, সোজা সুক্তই বানিয়ে ফেলবে। প্রায় ঘন্টাখানেক এলো পাথারি হাঁটবার পর দেখি সামনে একটা ছোট্ট নদী, ঝুরঝুরে মিহি বালির ভেতর দিয়ে তীর তীর করে তার নীলচে জল বয়ে চলেছে। চারিদিকে ছোট বড় পাথর। আমার পা প্রায় ভেঙে আসপাচ্ছ, তেষ্টায় গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাথরের ওপর বসে একটুখানি জিরিয়ে নিলাম। আকাশটা মেঘলা, বেশ ছায়া ছায়া জায়গাটা, শরীর যেন জুড়িয়ে গেল। চারিদিকে পলাশের বন, নদীর ওপারে আবার দুটো নীলকণ্ঠ পাখি বসে আছে। একটুখানি জলও খেলুম নদী থেকে, যেমন ঠান্ডা তেমনি মিষ্টি জল। খেয়ে একেবারে মেজাজ শরীফ হয়ে গেল। দস্যু ঘচাংফু, গজেশ্বর, টেনিদা, ক্যাবলা, হাবুল সেন সব ভুলে গেলুম। মনে এত ফুর্তি হলো যে মাহো বলে গান গাইতে ইচ্ছে করলো। কেবল চারা বলে টান ধরেছি, হঠাৎ পেছনে একেবারে রসভঙ্গ। তার চাইতে বড় কথা, এখানে মোটর এলো কোত্থেকে এই ঝন্টি পাহাড়ের জঙ্গলে? তাকিয়ে দেখলুম নদীর ধার দিয়ে একটা রাস্তা আছে বটে। আরেকটু দূরেই সেই রাস্তার ওপর পলাশ বনের ছায়ায় একখানা নীল রঙের মোটর দাঁড়িয়ে। কি সর্বনাশ! এরাও খচাংফুর দল নয় তো? ডিটেকটিভ গল্পে এইরকমই তো পড়া যায়। নিবিড় জঙ্গল, একখানা রহস্যজনক মোটর, তিনটি কালো মুখোশ পরা লোক, তাদের হাতে পিস্তল, আর ডিটেকটিভ হিমাদ্রি রায়ের চোখ একেবারে মনুমেন্টের চূড়োয়। ভাবতেই আমার পালাজরের পিলেটা ধপাস করে লাফিয়ে উঠল। ফের কচ্ছপ নৃত্য শুরু করে আর কি। উঠে একটা রাম দৌড় লাগাবো ভাবছি, এমন সবাই আবার মোটরটার হর্ন বাজল। তারপরে এই গাড়ি থেকে যে নেমে এলো তাকে দেখে আমি থমকে গেলুম। না, কোনো দস্যু বলে এমন লোক থাকতেই পারে না। কোনো গোয়েন্দা কাহিনীতেই এমনটা লেখেনি। প্রকাণ্ড থলথলে ভুঁড়ি, দেখলে মনে হয় ক্রেনে করে তুলতে গেলে ক্রেন ছিঁড়ে পড়বে। গায়ের সিল্কের পাঞ্জাবিতে তৈরি করতে বোধহয় এক থান কাপড় খরচ হয়েছে। প্রকাণ্ড একটা বেলুনের মতো মুখ, নাকটাকগুলো প্রায় ভেতরে ঢুকে বসে আছে। মাথায় একটা বিরাট হলদে পাগড়ি। গলা টলার বালাই নেই, পেটের ভেতর থেকে মাথার প্রায় ঠেলে বেরিয়ে এসেছে মনে হলো। ঠিক থুতনির তলাতেই একছড়া সোনার হার চিকচিক করছে। 2 হাতে 10 আঙুলে 10টা আংটি, সব মিলিয়ে একখানা মক্ষম শেঠজি। না, এ কখনো দস্যু ঘচাংফুর লোক নয়, বরং ঘচাংফুদের নজর সচরাচর যাদের উপর পড়ে এ সেই দলের। কিন্তু এরকম একটি নিটল শেঠজি খামকা এই জঙ্গলে এসে ঢুকেছে কেন? শেঠজি ডাকলেন, খোকা, এ খোকা। আমাকেই ডাকছেন মনে হলো, কারণ আমি ছাড়া কাছাকাছি আর কোনো খোকাকে আমি দেখতে পেলুম না। 7-5 ভেবে আমি গুটি গুটি এগোলুম তার দিকে। নমস্তে শেঠজি। নমস্তে খোকা। শেঠজি হাসলেন বলে মনে হলো। বেলুনের ভেতর থেকে গোটা কত দাঁত আর দুটো মিটমিটে চোখের ঝলক দেখতে পেলুম এবার। শেঠজি বললেন, তুমি কার লড়কা আছেন? এখানে কি করিতেছেন? একবার ভাবলুম সত্যি কথাটাই বলি। তারপর মনে হলো, কার পেটে যে কি মতলব আছে কিছুই বলা যায় না। এই ঝন্টি পাহাড়ি জায়গাটা মোটেই সুবিধের নয়। শেঠজির অত বড় ভুঁড়ির আড়ালেও রহস্যের কোনো খাসমহল লুকিয়ে আছে কিনা কে বলবে?
তাই বো করে বলে দিলুম, আমি হাজারীবাগের স্কুলে পড়িতেছেন, এখানে পিকনিক করতে এসেছেন? হ্যাঁ, পিকনিক করতে এসেছেন? শেঠজি চোখ দুটো বেলুনের ভেতর থেকে আবার মিটমিট করে উঠল। এত দূরে? তার দলের আউস সব লেরকা কোথা আছেন? আছেন ওদিকে কোথাও। আঙুল দিয়ে আন্দাজে যে কোনো একটা দিক দেখিয়ে দিলুম। তারপর পাল্টা জিজ্ঞেস করলুম, আপনি কে আছেন? এই জঙ্গলে আপনি বা কি করতে এসেছেন? আমি, শেঠজি বললেন, আমি স্যার ঢুন্ডুরাম আছি। কলকাতায় আমার দোকান আছেন, রাঁচি মেয়ে ভি আছেন। এখন আমি এসেছেন জঙ্গল ইজারা লিবার জন্য। ও, জঙ্গল ইজারা লিবার জন্য? আমার হঠাৎ কেমন রসিকতা করতে ইচ্ছে হলো। কিন্তু জঙ্গলে বেশি ঘোরাফেরা করবেন না শেঠজি, এখানে আবার ভালুকের উৎপাত আছে। হ্যাঁ, ভালুক? শেখ টুন্ডুরামের বিরাট ভুঁড়িটা হঠাৎ লাফিয়ে উঠল। ভালুক মানুষ কামড়াচ্ছেন? খুব কামড়াচ্ছেন, পেলেই কামড়াচ্ছেন। হ্যাঁ? আমি শেঠজিকে ভরসা দিয়ে বললাম, ভুঁড়ি দেখলে আরো জোরে কামড়াচ্ছে। মানে ভালুকরা কামড়াতে ভালোবাসেন নাকি? আপনি নিশ্চিন্তে থাকেন। হ্যাঁ, রাম রাম। শেঠজি হঠাৎ লাফিয়ে উঠলেন। অত বড় শরীর নিয়ে কেউ যে অমন জোরে লাফাতে পারে সেটা চোখে না দেখলে বিশ্বাস হতো না। তারপর মন চারেক ওজনের সিল্কের সেই প্রকাণ্ড বস্তাটা এক দৌড়ে গিয়ে মোটরে উঠল। উঠেই চেঁচিয়ে উঠল, হে ছাগললাল, আরে মোটারিয়া তো হাঁকাও জলদি। ফোঁপ ভোঁপ, চোখের পলক ফেলতে না ফেলতেই টুন্ডুরামের নীল মোটর জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। আর পুরো 5 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পরমানন্দে হাসতে লাগলাম। বেড়ে রসিকতা হয়েছে একটা। কিন্তু বেশিক্ষণ আমার মুখে হাসি রইল না। হঠাৎ ঠিক আমার পেছনে জঙ্গলের মধ্যে থেকে ভালুক নয়, ভালুকের বড়দা অর্থাৎ বাঘ। রসিকতার ফল যে এমন হাতে হাতে ফলে আগে কে জানত। বাপরে, গেছি বলে আমিও এক পেল্লায় লাভ, সেটচির চাইতেও জোরে। আর লাভ দিয়ে ছপং করে একেবারে নদীর গনগনে ঠান্ডা জলে। পিছন থেকে সঙ্গে সঙ্গে আবার জোর আওয়াজ, বাঘা কাণ্ড। কি ঠান্ডা জল, হাড়ে পর্যন্ত কাঁপুনি লেগে গেল। আর স্রোতও তেমনি। পড়েছি হাঁটু জলে, কিন্তু দেখতে দেখতে প্রায় 30 হাত দূরে টেনে নিয়ে গেল। কিন্তু জলসই না হলে বাঘসই, মানে বাঘের জলযোগ হতে হবে এক্ষুনি। আকুপাকু করে নদী পার হতে গিয়ে একটা পাথরে হোঁচট খেয়ে জলের মধ্যে মুখ তুবড়ে পড়ে গেলাম। খানিকটা ঠান্ডা জল ঢুকলো নাক মুখের মধ্যে। আর তক্ষুনি মনে হলো বাঘটা বুঝি এক্ষুনি পেছন থেকে আমার ঘাড়ের উপর লাফিয়ে পড়বে। আর সেই মুহূর্তেই পেছন থেকে বাঘের গর্জন নয়, অট্টহাসি শোনা গেল। বাঘ হাসছে। বাঘ কি কখনো হাসতে পারে? চিড়িয়াখানায় আমি অনেক বাঘ দেখেছি। তারা হাম হাম করে খায়, হুম হুম করে ডাকে, নয়তো ভুস ভুস করে ঘুমায়। আমি অনেকদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেছি, বাঘের কখনো নাক ডাকে কিনা, আর যদি ডাকেই সেটা কেমন শোনায়। একদিন বাঘের হাঁচি শুনবার জন্য এক ডিবের নস্যি বাঘের নাকে ছুড়ে দেবো ভেবেছিলাম। কিন্তু আমার পিস্তুত ভাই ফুচুদা ডিবেটা কেড়ে নিয়ে আমার চাঁদির ওপর কঠাৎ করে একটা গাঁটটা মেরেছিল। তা সত্ত্বেও বাঘের হাসি যে কোনোদিন শুনতে পাওয়া যাবে সে কথা স্বপ্নেও ভাবিনি। পেছনে তাকাবো কিনা ভাবছি, সঙ্গে সঙ্গে আর একটা নুড়িতে হোঁচট খেয়ে জলের মধ্যে মুখ তুলে পড়ল। আবার সেই অট্ট হাসি। আর কে যেন বললে, উঠে আয় বেলা, খুব হয়েছে, একেবারে এরপরে নির্ঘাত ডাবল নিউমোনিয়া হয়ে মারা যাবি। তো বাঘের গলা নয়, আর কে, নির্ঘাত ক্যাবলা। পাশে টেনিদাও দাঁড়িয়ে, দুজনে মিলে দন্ত বিকাশ করে পরমানন্দে হাসছে, যেন পাশাপাশি একজোড়া শাঁকালুর দোকান খুলে বসেছে। টেনিদা তার লম্বা নাকটাকে কুঁচকে বললে, পেছন থেকে একটা বাঘের ডাক ডাকলুম আর তাতেই এমন লাফিয়ে জলে পড়ে গেলি। ছ ছ, একটা কাপুরুষ। ও,
দুজনে মিলে বাঘের আওয়াজ করে আমার সঙ্গে বিটকেল রসিকতা হচ্ছিল। কি ছোট লোক দেখেছ, মিছি মিছি ভিজিয়ে আমায় ভূত করে দিলে, কাঁপুনি ধরিয়ে দিলে সারা গায়ে। রেগে আগুন হয়ে আমি নদী থেকে উঠে এলুম, বললুম, খামোখা এই ইয়ার্কির মানে কি? ক্যাবলা বললে, তোরই বা এসব ইয়ার্কির মানে কি? দিব্যি আমাদের পেছনে শামুকের মতো গুঁড়ি মেরে আসছিলি, তারপরে একেবারে নো পাত্তা, যেন হাওয়ায় মিলিয়ে গেলি। ওদিকে আমরা সারাদিন খুঁজে খুঁজে হয়রান, শেষে দেখি এখানে বসে মনের আনন্দে পাগলের মতো হাসা হচ্ছে। তাই তোর খরচায় আমরাও একটু হেসে নিলাম। আমি বললুম, ইচ্ছা করে আমি হাওয়ায় মিলিয়ে গিয়েছিলাম নাকি? আমি তো পড়ে গিয়েছিলুম দস্যু খচাংফুর গর্তে। দস্যু খচাংফুর গর্তে? সে আর কি? ওরা দুজনেই হাঁ করে চেয়ে রইল। কিংবা ঘুটঘুটানন্দের গর্তও বলতে পারো। স্বামী ঘুটানন্দ। ক্যাবলা বার তিনি খাবি খেল, টেনিদা তেমনি হাঁ করে রইল, ঠিক একটা দাঁড় কাকের মতো। সেই সঙ্গে আছে গজেশ্বর গারুই, সেই হাতির মতো লোকটা, হ্যাঁ, আর আছে সে টুন্ডুরামের নীল মোটর গাড়ি। হ্যাঁ, পুরো একদম বোকা হয়ে গেছে দেখে আমার ভারী মজা লাগছিল। ভাবলুম চারা করে গানটা আবার আরম্ভ করে দিই, কিন্তু পেটের মধ্যে থেকে গুড়গুড়িয়ে ঠান্ডা উঠছে। এখন গাইতে গেলে গলা দিয়ে কেবল গিটকিরি বেরোবে। বললুম, বাংলোয় আগে ফিরে চল, তারপর সব বলছি। সব শুনে তো ওরা বিশ্বাসই করতে চায় না। স্বামী ঘুটঘুটানন্দই হচ্ছে ঘচাং ফু, সঙ্গে সেই গজেশ্বর গারুই। তারা আবার পাহাড়ের গর্তের মধ্যে থাকে। যা যা, পাজে গল্প করার আর জায়গা পাসনি। টেনিদা বললে, নিশ্চয়ই জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে পেলার পালা জ্বর এসেছিল, আর জ্বরের ঘরে ওই সমস্ত হুস্টুম ধুস্টুম খোয়াব দেখেছে। আমি বললুম, বেশ, খোয়া বিষয়, কাঁকড়া বিষের কামড়ের জেরটা মিটে যাক না আগে, তারপর আসবে ওই গজেশ্বর গারুই। তুমি আমাদের লিডার, তোমাকে ফাউল কাটলেট বানাবে। ক্যাবলা বললে, ফাউল মানে হলো মুরগি, টেনিদা মুরগি নয়, কারণ টেনিদার পাখা নেই। তবে পাঁঠা বলা যায় কিনা জানি না, মুশকিল হলো পাঁঠার আবার 4টে পা। আচ্ছা টেনিদা, তোমার হাত দুটোকে কি পা বলা যেতে পারে? টেনিদা ক্যাবলাকে চাঁটি মারতে গেল, চাঁটিটা ক্যাবলার মাথায় লাগলো না, লাগলো চেয়ালের পিঠে। বাপরে, গেছি বলে টেনিদা নাচতে লাগলো খানিকক্ষণ। নাচ টাচ থামলে বললে, তোদের মতো গোটা কয়েক গারলকে সঙ্গে আনায় ভুল হয়েছে। ওদিকে হতচ্ছাড়া হাবলাটা যে কোথায় বসে আছে তার পাত্তা নেই। আমি একা কত দূর আর সামলাবো? আহা, কত সামলাচ্ছ, ক্যাবলা বললে। তুম ক্যাসা লিডার ও মালুম হো গিয়া। তোমাকে যে কে সামলায় তার ঠিক নেই। টেনিদা আবার চাঁটি তুলেছিলাম, চেয়ার থেকে চট করে সটকে গেল ক্যাবলা। আমি রেগে বললুম, তোমরা এই করো বসে বসে। ওদিকে গজেশ্বর ততক্ষণে হাবলাকে চপ করে ফেলুক। ক্যাবলা বললে, মাটন চপ? হ্যাবলাটা 1 নম্বরের ভেড়া। কিন্তু আপাতত ওঠে যাক টেনিদা, পেলা সত্যি বলছি কিনা একবার যাচাই করে দেখা যাক। চল পেলা, কোথায় তোর ঘুটঘুটানন্দের গর্ত একবার দেখি। ওঠো টেনিদা, কুইক। টেনিদা নাক চুলকে বলল, দাঁড়া, একবার ভেবে দেখি। ক্যাবলা বললে, ভাববার আর কি আছে, রেডি, কুইক, মার্চ, 1 2 3। টেনিদা কুইনিং জীবনের মতো মুখ করে বললে, মানে আমি ভাবছিলাম ঠিক এভাবে পাহাড়ের গুহায় ঢোকাটা কি ঠিক হবে? আমাদের তো 2-1 গাছা লাঠি ছাড়া আর কিছু নেই, ওদের সঙ্গে পিস্তল বন্দুক আছে, সারা ওদের দলে হয়তো অনেকগুলো গুন্ডা, আমরা মোটে 3 জন, ঝন্টুটাও বাজার করতে গেছে। ক্যাবলা বুক চিতিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কি আর হবে টেনিদা, বড় জল মেরে ফেলবে, এই তো। কিন্তু কাপুরুষের মতো বেঁচে থাকার চাইতে বীরের মতো মরে যাওয়া অনেক ভালো। নিজের বন্ধুকে বিপদের মধ্যে ফেলে রেখে কতগুলো গুন্ডার ভয়ে আমরা পালিয়ে যাবো টেনিদা, পটল ডাঙার ছেলে হয়ে?
বললে বিশ্বাস করবে না, ক্যাবলার জলজলে চোখের দিকে তাকিয়ে আমারও যেন কেমন তেজ এসে গেল। ঠিক কথা, কারেঙ্গে ব্রেঙ্গে। পালাজালে ভুগে ভুগে এমনভাবে নিংটি ইঁদুরের মতো বেঁচে থাকার কোনো মানেই হয় না। ছ্যা ছ্যা। আরে একবার বই তো দুবার মরবো না। তাকিয়ে দেখি আমাদের সর্দার টেনিদাও খাড়া হয়ে দাঁড়িয়েছে। সেই ভীতু মানুষটা নয়, গড়ের মাঠের গোড়া পিটিয়ে যে চ্যাম্পিয়ন, এ সেই লোক। বাঘের মতো গলায় বললে, ঠিক বলেছিস ক্যাবলা, তুই আজকে আমার আক্কেল দাঁত গজিয়ে দিয়েছিস। একটা নয়, এক জোড়া। হয় হাবুল সেনকে উদ্ধার করে কলকাতায় ফিরে যাব, নইলে এ পোড়া প্রাণ রাখবো না। হ্যাঁ, একেই বলে লিডার। এই তো চাই। তক্ষুনি বেরিয়ে পড়লুম তিনজনে। ওদের দুটো লাঠি তো ছিলই। আমার সেই ভাঙা ডালটা কোথায় পড়ে গিয়েছিল, অগত্যা একটা কাঠ কুড়িয়ে নিয়ে সঙ্গে চললুম। এবার আর জায়গাটা চিনতে ভুল হলো না। এই তো সেই কামরাঙা গাছ, এই তো সেই পাষণ্ড গোবরটা যেটা আমাকে পিছলে ফেলে দিয়েছিল। কিন্তু গর্তটা গেল কোথায়? গর্তের কোনো চিহ্নই নেই, খালি একরাশ ঝোপঝাড়। ক্যাবলা বললে, কই রে, তোর সে গহ্বর গেল কোথায়? তাই তো। টেনিদা বললে, আমি তখনই বলেছিলাম, পেয়ালা জ্বরের ঘরে তুই খুয়াব দেখেছিস। স্বামী ঘুটঘুটানন্দ হলো কিনা দস্যু ঘাচাং ফু, পাগল না প্যাচ ফুলুরি। আমার মাথা ঘুরতে লাগলো। সত্যি কি জ্বরের ঘরে আমি খুয়াব দেখেছি? তাহলে এখনো গায়ে টনটনে ব্যথা কেন? ওই তো গোবরে আমার পা পেছলানোর দাগ। তাহলে ভুতুরে কাণ্ড নাকি? পাখি ওড়ে, রসগোল্লা উড়ে যায়, চক কাটলেট হাওয়া হয়, মানে পেটের মধ্যে। কিন্তু অত বড় গর্তটা যে কখনো উড়ে যেতে পারে, সে কখনো শুনিনি। টেনিদা ব্যঙ্গের হাসি হেসে বলল, তোর গর্ত আমাদের দেখে ভয় পালিয়ে গেছে বুঝলি। এই বলেই বীর দর্পে ঝোপের ওপর এক পদাঘাত। আর সঙ্গে সঙ্গেই ঝোপটায় যেন ভূমিকম্প জাগলো। তার চাইতেও বেশি ভূমিকম্প জাগলো টেনিদার গায়ে। আরে 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 বলে চেঁচিয়ে উঠেই ঝোপঝাড় শুদ্ধ টেনিদা মাটির তলায় অদৃশ্য হলো। একেবারে সীতার পাতাল প্রবেশের মতো। তলা থেকে শব্দ উঠল। ওগুলো তবে ঝোপ নয়, গাছের ডাল কেটে গর্তের মুখটা ঢেকে রেখেছিল। আমি আর ক্যাবলা কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে রইলুম। কি বলবো, কি যে করব, কিছুই ভেবে পাচ্ছি না। সেই মুহূর্তেই গর্তের ভেতর থেকে টেনিদার চিৎকার শোনা গেল, ক্যাবলা, প্যালা! আমরা চেঁচিয়ে জবাব দিলুম, কি খবর টেনিদা? একটু লেগেছে, বিশেষ কোনো ক্ষতি হয়নি। তোরা শিগগির গর্তের খাঁজে খাঁজে পা দিয়ে ভেতরে নেমে আয়। ভীষণ ব্যাপার এখানে, লোমহর্ষণ কাণ্ড। শুনে আমাদের লোম খাড়া হয়ে গেল। আমার মনে পড়ল, করেঙ্গা ইয়া মরেঙ্গা। আমি তৎক্ষণাৎ গর্তের মুখে পা দিয়ে নামতে আরম্ভ করলুম, ক্যাবলাও আমার পেছনে। হাবুল সেনের মৃতদেহ। আমি আর ক্যাবলা টপাটপ নিচে নেমে পড়লুম। নেমেই দেখি কোথাও কিছু নেই। টেনিদা নয়, গজেশ্বর নয়, স্বামী ঘুটঘুটানন্দের ছেঁড়া দাড়ির টুকরো টুকুও নয়। ব্যাপার কি? খচাংপুর দল টেনিদাকেও ভ্যানিশ করে দিয়েছে নাকি? ক্যাবলা আমার মুখের দিকে তাকিয়ে বললে, টেনিদা তো এখানেই এক্ষুনি পড়ল রে, গেল কোথায়? আমি এতক্ষণ কিন্তু আবছা আবছা আলোয় সাবধানে তাকিয়ে তাকিয়ে সেই কাকড়া বিষয়টাকে খুঁজছিলাম। সেটা আশেপাশে কোথাও লেজ উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কিনা কে জানে। তার মক্ষম ছবল খেয়ে ওই গুন্ডা গজেশ্বর কোনো মতে সামলেছে। কিন্তু আমাকে কামড়ালে আর দেখতে হচ্ছে না। পটলডাঙ্গার পালাজর মার্কা প্যারারামের সঙ্গে সঙ্গেই পঞ্চত্ব প্রাপ্তি। ক্যাবলা আমার মাথায় একটা থাবড়া মেরে বললে, এই টেনিদা গেল কোথায়? আমি কেমন করে জানবো? ক্যাবলার নাক চুলকে বললে, বাড়ি তাজ্জাব কি বাত, হয় মিলিয়ে গেল নাকি? কিন্তু পটলডাঙ্গার টেনিদা, আমাদের জাঁদরের লিডার, এত সহজেই হাওয়ায় মিলিয়ে যাওয়ার পাত্র? তৎক্ষণাৎ কোত্থেকে আবার টেনিদার অশরীরী চিৎকার, ক্যাবলা, প্যালা, চলে আয় শিগগির, ভীষণ ব্যাপার। যাবো কোথায়? কোনখান থেকে ডাকছে? এই যে সত্যিই ভুতুরে ব্যাপার দেখতে পাচ্ছি।
আমার মাথার চুলগুলো সঙ্গে সঙ্গে করন করে দাঁড়িয়ে উঠল। ক্যাবলা চেঁচিয়ে বললে, টেনিদা, তুমি কোথায়? তোর টিকিট ডগাওতে দেখা যাচ্ছে না। আবার কোথা থেকে ভেসে এলো টেনিদার অশরীরী স্বর। আমি একতলায়। একতলায় মানে? টেনিদা এবার দাঁত খিচিয়ে বললে, কানা নাকি? সামনের দেওয়ালে গর্ত দেখতে পাচ্ছিস নে? আরে তাই তো, এদিকের পাথরের দেওয়ালে একটা গর্তই তো বটে। কাছে এগিয়ে দেখি তার সঙ্গে একটা মই লাগানো ভেতর থেকে, যাকে বলে রহস্যের খাসমহল। টেনিদা বললে, বে নেমে আয়, এখানে ভয়াবহ কাণ্ড, লোমহর্ষণ ব্যাপার। হ্যাঁ? ক্যাবলাই আগে মই বেয়ে নেমে গেল, পেছনে আমি। সত্যিই তো, একতলাই বটে। যেখানে নামলুম সেটা একটা লম্বা হলঘরের মতো। কোত্থেকে আলো আসছে জানি না, কিন্তু বেশ পরিষ্কার। তার একদিকে একটা ইটের উনুন, গোটা 2-3 ভাঙা হাঁড়িকুড়ি, এক কোনায় একটা ছাই গাদা, আর তার মাঝখানে টেনিদা করে দাঁড়িয়ে। ওধারে হাবুল সেন পড়ে আছে, একেবারে ফ্ল্যাট। টেনিদা হাবুলের দিকে আঙুল বাড়িয়ে বললে, ওই দেখ। ক্যাবলা বললে, হাবুল? আমি বললুম, মন করে আছে কেন? টেনিদার গলা কাঁপতে লাগলো। নিশ্চয়ই ওকে খুন করে রেখে গেছে। আমার যে কি হলো জানি না, খালি মনে হতে লাগলো ভয়ে একটা কচ্ছপ হয়ে যাচ্ছি। আমার হাত পা একটু একটু করে পেটের মধ্যে ঢোকবার চেষ্টা করছে। আমার পিঠের ওপর যেন শক্ত খোলা তৈরি হচ্ছে একটা, আর একটু পরে ঘুরঘুরিয়ে হাঁটতে হাঁটতে আমি একেবারে জলের মধ্যে গিয়ে নামবো। আমি কোনো মতে বলতে পারলাম, ওটা হাবুল সেনের মৃতদেহ। কথা নেই বার্তা নেই, টেনিদা হঠাৎ ভেউ ভেউ করে কেঁদে ফেললে। ওরে হাবলা রে, কি হলো রে? তুই হঠাৎ খামোকা এমন করে বেঘরে মারা গেলি কেন রে? ওরে, কলকাতা গিয়ে তো দিদিমাকে আমি কি বলে বোঝাবো রে? ওরে, কে আর আমাদের এমন করে আলু কাবলি আর ভীম লাগের সন্দেশ খাওয়াবে রে? ক্যাবলা বললে, আরে জি, রো মাত, আগে দেখো জিন্দা আছে কি মুর্দা হয়ে গেছে। আমারও খুব কান্না পাচ্ছিল। হাবুল প্রায়ই ও দিদিমার ভাড়া লুট করে আমের আচার আর কুলচুর এনে আমায় খাওয়াতো। সেই আমের আচারের কৃতজ্ঞতায় আমার বুকের ভেতরটা হায় হায় করতে লাগলো। আমি কোচা দিয়ে নাক টাক মুছে ফেললুম। আমার আবার কি যে বিচ্ছি স্বভাব, কান্না পেলেই কেমন সর্দি টর্দি হয়ে যায়। বার তিনেক নাক টেনে আমি বললুম, আলবাত মরে গেছে, নইলে অমন করে পড়ে থাকবে কেন? ক্যাবলাটার সাহস আছে, সে গুটি গুটি এগিয়ে গিয়ে হাবুলের পেটে একটা খোঁচা মারল। আর কি আশ্চর্য ব্যাপার, অমনি হাবলা উঠে বসলো ধর্মড়িয়ে। বাপরে, ভূত হয়েছে বলেই আমি একটা লাফ মারলাম। আর লাফিয়ে উঠতেই টেনিদার খারার মতো খাড়া নাকটার একটা ধাক্কা লাগলো আমার মাথায়। কি শক্ত নাক, মনে হলে যেন চাঁদিটা সে ফুটো হয়ে গেছে। ওদিকে নাক গেল বলে টেনিদা একটা পেল্লায় হাঁক ছাড়লো, আর থপাস করে মেঝেতে বসে পড়লুম আমি। আর ঠিক তক্ষুনি দিব্যি ভালো মানুষের মতো গলায় হাবুল বললে, এখানে রসগোল্লা খাইয়া খাসা ঘুমাইতে আসিলাম, দিলি ঘুমটা দফা সাইরা। তখন আমার খটকা লাগলো, ভূতেরা তো চন্দ্রবিন্দু দিয়ে কথা বলে, এ তো বেশ ঝরঝরে বাংলা বলে যাচ্ছে, আর পরিষ্কার ঢাকাই বাংলা। টেনিদা খ্যাঁচ খ্যাঁচ করে উঠল। আহা, কি আমার রাজসজ্জে পেয়েছেন রে, যে নবাবি চালে ঘুমোচ্ছেন। এই যে তখন থেকে আমরা খুঁজে বসছি, কত ছাড়া আক্কেলটা দেখো একবার। হাবুল আয়েস করে একটা হাই তুলে বলল, একখানি রসগোল্লা সাইটটা জব্বর ঘুমখান আইছিল। তা গজদা কই, স্বামীজি কই গেলেন? টেনিদা বললে, বেজায় যে খাতির দেখছি, স্বামীজি গজাদা। হাবুল বললে, ইস, খাতির হইব না কেন, কাল বিকালে আসছি, সেই ঠিককা সমানে খাইতাছি, কি আদর যত্ন করছেন, মনে হইল যেন ঠিক মামা বাড়ি আইসি। তা তারা গেলেন কই? ক্যাবলা বললে, তারা গেলেন কই সে আমরা কি করে জানবো?
তা তুই কি করে ওদের পাল্লায় পড়লি? এখানে এলেই বা কি করে? কেন আসুন না? একটা লোক আইসা আমারে কইল, খোকা এইখানে পাহাড়ের তলায় গুপ্তধন আছে, নিবা তো আইসো। বড়লোক খাওয়ানোর এমন সুযোগটা ছাড়ুন কেন? এইখানে চইলা আসছি। স্বামীজি গজাদা আমারে যে যত্ন করছে কি কমু। তিনি তার ভেঙচি কেটে বলল, হ কি আর কবা, এখানে বসে উনি রাজভোগ খাচ্ছেন, ওদিকে আমরা চোখে অন্ধকার দেখছি। ক্যাবলা বললে, এসব কথা এখন থাক, এই গর্তের মধ্যে ওরা কজন থাকতো রে? জনাসারে খইব। কি করতো? কেমনে জানুম, একটা কলের মতো আসছিল, সেইটা দিয়া খুটুর খুটুর কইরা কি যেন ছাপাইতো, সেই কলটাও তো দেখতে আসি না। শুই লাগাল নাকি? আহ বড় ভালো খাইতে আসিলাম রে। হাবুলের বুক ভেঙে দীর্ঘশ্বাস বেরোলো একটা। থাক তোর খাওয়া, টেনিদা বললে, চল এবার বেরোনো যাক এখান থেকে। ভাগ্যিস আমরা সময় মতো এসে পড়েছিলুম, নইলে খাইয়ে দাইয়ে তোকে মেরে ফেলত। আমি বললুম, হুম, মুটা করে শেষে কাটলেট ভেজে খেত। ক্যাবলা বললে, বাজে কথা বন্ধ কর। কি রে হাবুল, ওরা কি ছাপতো রে? কেমন কইরা কই? ছবির মতো কি সব ছাপাইতো। ছবির মতো কি সব? ক্যাবলার নাক চুলকোতে লাগলো। পাহাড়ের গর্তের মধ্যে চুপি চুপি বাংলোতে লোক এলেই তাড়াতে চাইতো। জঙ্গলের মধ্যে একটা নীল মোটর, সেট টুন্ডুরাম। টেনিদা বললে, চুলেই যাক সেট টুন্ডুরাম, হাবুলকে পাওয়া গেছে, আপদ মিটে গেছে। ওটা নয় হাড়ি ভর্তি রসগোল্লা সাপড়েছে, কিন্তু আমাদের পেটে দিয়ে ছুচোর দল সংকীর্তন গাইছে রে। চল বেরোই এখান থেকে। আমি বললুম, আবার ওই মইবে? আবুল বললে, মই কেন, এইখান দিয়েই তো যাওয়ানের রাস্তা আছে। কোন দিকে রাস্তা? ওই তো সামনেই। হাবুল দেখিয়ে দিলে। হলঘরের মতো সুরঙ্গটা পেরোতেই দেখি, বাহ, একেবারে যে সামনেই পাহাড়ের একটা খোলা মুখ, তার কাছেই সেই নদীটা, সেই শালবন। ক্যাবলা বললে, কি আশ্চর্য, তুই তো ইচ্ছে করলেই পালাতে পারতিস হাবলা। হাবুল বললে, পালাইতে যাবো কেন, এমন আরামের খাওন দাওন, ভাবছিলাম 2-4টা দিন থাইক্কা স্বাস্থ্যটারে একটু ভালো কইরা লই। টেনিদা চেঁচিয়ে বললে, ভালো কইরা? কত ছাড়া পেটুক দাস, তোকে যদি গজেশ্বর কাটলেট বানিয়ে খেত তাহলেই উচিত শিক্ষা হতো তোর। কিন্তু বলতে বলতেই হঠাৎ মোটরের গর্জন। মোটর, মোটর আবার কোত্থেকে? আবার কি সে টুন্ডুরাম? হ্যাঁ টুন্ডুরামই বটে, এবং সেই নীল মোটরটা। কিন্তু এদিকে আসছে না, জঙ্গলের মধ্যে দিয়ে দূরে চলে যাচ্ছে ক্রমশ। তারপর পাতার আড়ালে কোথায় যেন মিলিয়ে গেল, যেন আমাদের ভয়ে ঊর্ধ্বশ্বাসে পালালো ওটা। আর আমি স্পষ্ট দেখলুম সেই মোটরে কার যেন এক মুঠো দাড়ি উঠছে হাওয়ায়, তামাক খাওয়া লালচে পাকা দাড়ি, স্বামী ঘুটঘুটানন্দের দাড়ি। চিরিয়া ভাগলবা। দূরে সে টুন্ডুরামের নীল মোটরটাকে চলে যেতে দেখেই ক্যাবলা বললে, তিনি জিজ্ঞেস করলে, কি হলো রে ক্যাবলা? কি আর হবে, চিরিয়া ভাগলবা। চিরিয়া ভাগলবা মানে? আমি বললুম, বোধহয় চিড়ে টিড়ের ভাগ হবে। চিড়ে কোথায় পেলি রে ক্যাবলা? দে না একটু খাই, বড্ড খিদে পেয়েছে। ক্যাবলা নাক কুচকে বললে, বউ থুয়া, আর ওস্তাদি করতে হবে না। চিড়ে নয় রে বেকুব, চিড়ে নয়, চিরিয়া ভাগলবা মানে হলো পাখি পালিয়েছে। আমি বললুম, পাখি? না পালাইনি তো, ওই তো দুটো কাক গাছের ডালে বসে আছে। ক্যাবলা বললে, ধুর তার, এই প্যালাটার মগজে খালি বাসক পাতার রস আর শিঙি মাছ ছাড়া কিছুই নেই। সে টুন্ডুরামের মোটরে করে সব পালালো, দেখছিস না? স্বামী ঘুটঘুটানন্দের দাড়ি দেখতে পাসনি? পালিয়েছে তো হয়েছে কি? টেনিদা বললে, আপদ গেছে। হাবুল তখনও দাঁড়িয়ে ঝিমুচ্ছিল, একখানি রসগোল্লার নেশা ওর কাটেনি। হঠাৎ আলোর খোঁচা খাওয়া পেঁচার মতো চোখ মেলে বললে, গজাদা সইলা গেল, বড় ভালো আসিল গজাদা। ক্যাবলা বললে, তুই থাম হাবুল, বেশি বকিসনি। গজাদা ভালো লোক। ভালো লোকই তো বটে, তাই তো বাংলো থেকে আমাদের তাড়াতে চায়, তাই তো পাহাড়ের গর্তের মধ্যে বসে কুটুর কুটুর করে কি সব ছাপে। আর সেট টুন্ডুরাম কি মনে করে একটা নীল মোটর নিয়ে জঙ্গলের ভেতর ঘুরে বেড়ায়। ক্যাবলা পণ্ডিতের মতো মাথা নাড়তে লাগলো।
হুম হুম, আমি বুঝতে পেরেছি। টেনিদা বললে, খুব যে ডাটের মাথায় হুঁ হুঁ করছিস, কি বুঝেছিস বলতো? ক্যাবলা সে কথা জবাব না দিয়ে হঠাৎ চোখ পাকিয়ে আমাদের সকলের দিকে তাকালো। তারপর গলাটা ভীষণ গম্ভীর করে বললে, আমাদের দলের কাপুরুষ কে কে? এমন করে বললে যে আমার পালাজরের পিলেটা একেবারে গুড়গুড় করে উঠল। একবার অঙ্কের পরীক্ষার দিনে পেট ব্যথা হয়েছে বলে মটকা মেরে পড়েছিলাম। মেজদা তখন ডাক্তারি পড়ে। আমার পেট ব্যথা শুনে সে একটা 1 হাত লম্বা সিরিঞ্জ নিয়ে আমার পেটে ইঞ্জেকশন দিতে এসেছিল। আর তক্ষুনি আমার পেটের ব্যথা ঊর্ধ্বশ্বাসে পালাতে পথ পায়নি। ক্যাবলার দিকে চেয়ে মনে হচ্ছিল সেও যেন ওই রকম একটা সিরিঞ্জ নিয়ে আমায় তাড়া করছে। আমি প্রায় বলেই ফেলেছিলাম, একমাত্র আমিই কাপুরুষ, কিন্তু সামলে গেলুম। টেনিদা বললে, কাপুরুষ আবার কে? আমরা সবাই বীর পুরুষ। তাহলে চলো যাওয়া যাক। কোথায়? ওই নীল মোটরটাকে পাকড়াও করতে হবে। বলে কি ক্যাবলা? ও পাগলা না পাঁপড় ভাজা? মাথা খারাপ না পেট খারাপ? মোটরটা কি ঘুটঘুটানন্দের লম্বা দাড়ি যে হাত বাড়িয়ে পাকড়াও করলেই হলো? হাবুল সেন বললে, পাকড়াও করবো কেমন কইরা? উইরা যাবো নাকি? ক্যাবলা বললে, চল বড় রাস্তায় যাই, ওখান দিয়ে অনেক লরি যাওয়া আসা করে, ওদের কিছু পয়সা দিলেই আমাদের তুলে নেবে। আর ততক্ষণ নীল মোটরটা বুঝি দাঁড়িয়ে থাকবে? নীল মোটর আর যাবে কোথায়? বড়জোর রামগড়। আমরা রামগড়ে গেলেই ওদের ধরতে পারবো। যদি না পাই, আমি জিজ্ঞাসা করলাম, আবার ফিরে আসবো। কিন্তু মিথ্যে এসব দৌড়ঝাঁপের মানে কি? টেনিদা বললে, খামোখা ওদের পিছু পিছু ধাওয়া করেই বা লাভ কি হবে? পালিয়েছে, আপদ গেছে। এবার বাংলোতে ফিরে প্রেম সে মুরগির ঠ্যাং চর্বণ করা যাবে। ওসব বিচ্ছিরি হাসি ঠাসিও আর শুনতে হবে না রাত থেকে। ক্যাবলা বুক থাবড়ে বললে, কভি নেই। আমাদের বোকা বানিয়ে ওরা চলে যাবে। সারা পটলডাঙ্গার যে বদনাম হবে তাতে। তারপর আর পটলডাঙ্গায় থাকা যাবে না। সোজা গিয়ে আলু পোস্তায় আস্তানা নিতে হবে। ওসব চলবে না। দোস্ত, তোমরা সঙ্গে যেতে না চাও না গেলে, কিন্তু আমি যাবই। টেনিদা বললে, একা? একা। টেনিদা দীর্ঘশ্বাস ফেলে বললে, চল আমরাও তাহলে বেরিয়ে পড়ি। আমি শেষবারের মতো চাঁদির ওপরটা চুলকে নিলাম। কিন্তু ওদের সঙ্গে যে গজেশ্বর আছে, কাঁকড়া বিচের কামড়ে সেবার একটু জব্দ হয়েছিল বটে, কিন্তু আবার যদি হাতের মুঠোয় পায় তাহলে সকলকে কাটলেট বানিয়ে খাবে, পেঁয়াজ চচ্চড়িও করতে পারে, কিংবা পোস্তর বড়া, কিংবা পটল দিয়ে শিঙি মাছের ঝোল। ক্যাবলা 3টে দাঁত বের করে দিয়ে আমাকে যাচ্ছে তাই রকম ভেঙচে দিল। তাহলে তুই একাই থাক এখানে, আমরা চললুম। পটল দিয়ে শিঙি মাছের ঝোলকে অপমান করলে আমার ভীষণ রাগ হয়। পটল নিয়েও ইয়ার্কি নয়। হুম, আমাদের পাড়া হচ্ছে কলকাতার সেরা পাড়া। তার নাম পটলডাঙ্গা। মানুষ মরে গেলে তাকে পটল তোলা বলে। আমার এক মাস্তুতো ভাই আছে, তার নাম পটল। সে একসঙ্গে 150 আলুর চপ আর 200 বেগুনি খেতে পারে। সর্দির একটা পাঁঠা ছিল, সেটার নাম ছিল পটল। সে মেজেদার একটা সাদা নাগড়াকে 7 মিনিট 13 সেকেন্ডের মধ্যে খেয়ে ফেলেছিল। খড়ি ধরে মিলিয়ে দেখেছিলুম আমি। আর শিঙি মাছের কথা কে না জানে? শিঙি ছাড়া আর কোন মাছের শিং আছে? মতান্তরে ওকে সিংহ মাছও বলা যায়। মাছেদের রাজ্যে ও হলো সিংহ। আর তোরা কি খাস বল? আলু, পোনা মাছ। আলু শুনলেই মনে পড়ে যায় আলু প্রত্যয়, সেই সঙ্গে পণ্ডিত মশাইয়ের বিচ্ছিরি গাঁটটা। আর পোনা, ছ, লোকে কথায় বলে ছানা পোনা, পুচকে এতটুকু। কোথায় সিংহ আর কোথায় পোনা, কোনো তুলনা হয়? রামচন্দ্র। আমি যখন এইসব তত্ত্ব কথা ভাবছি আর ভাবতে ভাবতে উত্তেজনায় আমার কান কটকট করছে, তখন হঠাৎ দেখি ওরা দল বেঁধে এগিয়ে যাচ্ছে আমাকে ফেলেই। অগত্যা পটল আর শিঙি মাছের ভাবনা থামিয়ে আমাকে ওদেরই পিছু পিছু ছুটতে হলো। বড় রাস্তাটা আমাদের বাংলো থেকে মাইল 1.5 দূর। যেতে যেতে কাঁচা রাস্তায় আমরা মোটরের চাকার দাগ দেখতে পাচ্ছিলাম। এক জায়গায় দেখলুম একটা শালপাতার ঠোঙা পড়ে রয়েছে, নতুন টাটকা শালপাতার ঠোঙা। যেমন কৌতূহল হলো, ওরা দেখতে না পায় এমনিভাবে চট করে তুলে নিয়ে শুকে ফেললুম। নির্ঘাত সিঙাড়া, এখনো তার খুশবু ছড়াচ্ছে। কি ছোট লোক, সবগুলো খেয়ে গেছে। এক আধটা রেখে গেলে কি এমন ক্ষতিটা ছিল? এই বেলা মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লি কেন রে? টেনিদার হাঁক শোনা গেল। এমনিতেই খিদে পেয়েছে,
ঘ্রাণে অর্ধভোজন হচ্ছিল, সেটা ওদের সইল না। চটপট ঠোঙাটা ফেলে দিয়ে আবার আমি ওদের পিছু পিছু হাঁটতে লাগলুম। ভারী মন খারাপ হয়ে গেল। ঠোঙাটা আরো একটু শোকবার একটা গভীর বাসনা আমার ছিল। বড় রাস্তায় যখন এসে পড়েছি তখন একটা লরি। আমি হাত তুলে বলতে যাচ্ছিলাম, রক্ষে রক্ষে, কিন্তু ক্যাবলা আমার হাত চেপে ধরলো, বললে, কি যে করিস গালালের মতো, তার ঠিক নেই। ওটা তো রামগড় থেকে আসছে, ওরা তো উল্টো দিকেও যেতে পারে। তুই একটা ছাগল, দেখছিস না কাঁচা রাস্তার উপর ওদের মোটরের চাকা কিভাবে বাঁক নিয়েছে? অর্থাৎ ওরা নির্ঘাত রামগড়ের দিকে গেছে, উল্টো দিকে হাজারিবাগ, সেদিকে যায়নি। ইস, ক্যাবলার কি বুদ্ধি! এই বুদ্ধির জন্যই ও ফার্স্ট হয়, প্রমোশন পায়। আর আমার কপালে জোটে লাড্ডু, তাও অঙ্কের খাতায়। হঠাৎ আমার মনে হলো লাড্ডু কিংবা গোল্লা দেবার ব্যবস্থাটা আরো নগদ করা ভালো। খাতায় পেন্সিল দিয়ে গোল্লা বসিয়ে কি লাভ হয়? যে গোল্লা খায় তাকে একবার রসগোল্লা দিলেই হয়, কিংবা গোটা স্টেক বড় বাজারের লাড্ডু, কিংবা তিলের নাড়ু। না, তিলের নাড়ু নয়, একবার একটা খেয়ে 7 দিন আমার দাঁত ব্যথা করেছিল। পাশে একটা লরি এসে থামলো, কাঠ বোঝাই। ক্যাবলা হাত তুলে সেটাকে থামিয়েছে। লরি ড্রাইভার গলা বের করে বললে, কি হয়েছে খোকা বাবু, তোমারা এখানে কি করছেন? আমাদের একটু রামগড়ে পৌঁছে দিতে হবে ড্রাইভার সাহেব। পয়সা দিতে হবে যে চালানা? তাই দেব, তবে উঠে পড়ো, লেকিন কাঠ কে উপর বসতে হবে। ঠিক আছে, কাঠে আমাদের কোনো অসুবিধা হবে না। ক্যাবলা আমাদের তাড়া দিয়ে বললে, টেনিদা উঠো, হাবলা আর দেরি করিস নি, তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন পেলা, উঠে পড় শিগগির। ওরা তো উঠল, কিন্তু আমার ওটা কি অত সহজ? টেনে হিচড়ে কোনো মতে যখন লরির ওপর উঠে কাঠের আসনে গদিয়ান হলুম, তখন আমার পেটের খানিক নুন চাল উঠে গেছে, সারা গা চিরচির করে জ্বলছে। আর তক্ষুনি ভোঁক ভোঁক করে আরো গোটা 2 হাঁক ছেড়ে গাড়ি ছুটল রামগড়ের রাস্তায়। এহ, কি যাচ্ছে তাই ভাবে নড়ছে কাঠগুলো, কখন ধপাস করে উল্টে পড়ে যাই তার ঠিক নেই। আমি সোজা উপর হয়ে শুয়ে পড়ে মোটা কাঠের গুঁড়িটা জাপটে ধরলুম। লরিটা পাই পাই করে ছুটতে লাগলো। আমার মনে হতে লাগলো পেল্লায় ঝাঁকুনির চোটে আমার পেটের নাড়িভুড়িগুলো সব একসঙ্গে কেঁ কেঁ করছে। মক্ষম লাড্ডু। কাঠের লরি, সে কি দৌড়! একে তো হই হই করে ছুটছে, তাই ভেতরের কাঠগুলো যেন হাত পা তুলে নাচতে শুরু করেছে। যদিও মোটা দড়ি দিয়ে কাঠগুলো বেশ শক্ত করে বাঁধা, তবু মনে হচ্ছিল কখন যেন আমাদের নিয়ে ওরা চারিদিকে ছিটকে পড়ে যাবে। জাম ঝাঁকানো দেখেছো কখনো? সেই যে দুটো বাটির মধ্যে পুড়ে ঝকর ঝকর করে ঝাঁকায়, আর জামের আঁটি টাটিগুলো সব আলাদা হয়ে যায়, ঠিক তেমনি করে কাঠ বোঝাই লরি আমার জ্বরের পিলে টিলে ঝাঁকিয়ে দিচ্ছিল। আমার সন্দেহ হতে লাগলো, আর কিছুক্ষণ পরে আমি আর পটলডাঙ্গার প্যালারাম থাকবো না, একেবারে শ্রীবৃন্দাবনের শিকচ্ছপ হয়ে যাব, মানে সব মিলিয়ে একসঙ্গে তালগোল পাকিয়ে যাব। এর মধ্যে নাকের ওপর দিয়ে কে যেন চাবুক খাঁকড়ে দিল, একটা গাছের ডাল। টেনিদা বললে, ইস, হতভাগা ক্যাবলার বুদ্ধিতে পড়েই আজ মাঠে মারা যাব। ক্যাবলা স্টুপিডটা এর মধ্যে রসিকতার চেষ্টা করলে। মাঠে নয়, রাস্তায়, রামগড়ের রাস্তায়। রাস্তায়? টেনিদার দাঁত খিচিয়ে বলে, দাঁড়া না একবার, রামগড়ে পৌঁছে যাই, তারপর। তারপর টেনিদা বললে, মানে ক্যাবলাকে কত করে গিলে খাবে। তা বললে না, একটা মক্ষম ঝাঁকুনি খেয়ে ওটা বেরিয়ে এলো মুখ দিয়ে। হাবুল সেন ঘ্যান ঘ্যান করতে লাগলো। ইস, কর্ম তো সারছে, পেটের মধ্যে গজদার রসগোল্লা যে সানা হইয়া গেল। আমি বললাম, শুধু সানা? এরপরও দুধ হয়ে যাবে। টেনিদা শুরু করলে, দুধ? দুধেও কুলোবে না, একটু পরে পেট পুড়ে শিং টিং শুদ্ধ একটা গরুও বেরিয়ে আসবে, দেখে নিস। হাবুল আবার ঘ্যান ঘ্যান করে বললে, হ, সত্য কইস, পেট ফুইরা গরুই বাহির হইব ওখানে। ক্যাবলা চেঁচিয়ে গান ধরলে। টেনিদা রেগে মেগে কি একটা বলে চেঁচিয়ে উঠতে যাচ্ছিল, এমন সময় আবার সেই পেল্লায় ঝাঁকুনি। টেনিদা সংক্ষেপে বললে,
গাড়িটা এখন আস্তে আস্তে যাচ্ছে। আমরা চারজন কোনো মতে কাঠের ওপর বসেছি। হঠাৎ, अरे भलगू देख भैया, लड़ी का ऊपर चल लड़का বান্দর কা মাফিক বৈঠাল বা। তিনটে কালো কালো ছোকরা আমাদের দেখে দাঁত বের করে হাসছে। আমি ভীষণ রেগে বললুম, তুম লোক বান্দর হো, তুম লোক বুদ্ধু হো। শুনে একজন অমনি বোঁ করে একটা ঢিল চালিয়ে দিল। একটুর জন্য আমার কানে লাগলো না। আমাদের লরির ড্রাইভার চেঁচিয়ে বললে, মারকে টিকি উখাড় দেব। ছোকরাগুলোর অবশ্য টিকি ছিল না, তবু দাঁত বের করে ভিঞ্চি কাটতে কাটতে কোথায় হাওয়া হয়ে গেল। লরিটা আরেকটু এগোতেই ক্যাবলা বলল, টেনিদা কুইক, ওই যে নীল মোটর। তাকিয়ে দেখি, সত্যিই তো আমাদের থেকে বেশ খানিকটা আগে একটা মিঠাইয়ের দোকানের সামনে শেঠ টুন্ডুরামের নীল রঙের মোটরটা দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতর ধরাস ধরাস করতে লাগলো। আবার সেই গজেশ্বর, সেই সন্ডা জোয়ান ভয়ঙ্কর লোকটা। এর চাইতে লরির ওপরে কচ্ছপরাম হয়ে থাকলেই ভালো হতো, অনেক বেশি আরাম পাওয়া যেত। কিন্তু ক্যাবলা ছাড়বার পাত্র নয়, টেনে নামালে শেষ পর্যন্ত। শোন পেলা, তুই আর হাবলা এই পিপুল গাছটার তলায় বসে থাক। বসে বসে ওই নীল মোটরটাকে ওয়াচ কর। আমরা ততক্ষণে একটা কাজ সেরে আসি। লরিটা ভাড়া বুঝে নিয়ে চলে গিয়েছিল। কাছে থাকলে আমি আবার তরক করে ওটার উপরে উঠে বসতাম, তারপর যেদিকে হোক সরে পড়তাম। কিন্তু একই গেরুরে বাবু, এই পিপুল গাছ তলায় বসে ওয়াচ করতে থাকি, আর এর মধ্যে গজেশ্বর এসে ক্যাক করে আমার ঘাড় চেপে ধরুক। আমি নাক টাক চুলকে বললুম, আমি তোমাদের সঙ্গেই যাই না, হাবুল এখানে একাই ম্যানেজ করতে পারবে। ক্যাবলা বললে, বেশি ওস্তাদি করিসনি, যা বললুম তাই কর, বসে থাক ওখানে, গাড়িটার উপরে বেশ করে লক্ষ্য রাখিস, আমরা 10 মিনিটের মধ্যেই ফিরব। টেনিদা, এই বলে পাশের একটা রাস্তা দিয়ে ওরা টুক করে যেন কোন দিকে চলে গেল। আমি বললুম, হাবলা, দেখলি কাণ্ডটা? হাবলা তখন পিপুল গাছের গোড়ায় বসে পড়েছে। মস্ত একটা হাই তুলে বললে, সত্যই কইস? এভাবে বোকার মতো এখানে বসে থাকবার কোনো মানে হয়? হাবুল আরেকটা হাই তুলে বললে, না, তার চাইতে ঘুমানো ভালো। আমার কাঁচা ঘুমটা তোরা মাটি কইরা দিছস, তার উপর লরি ঝাঁকানি। ইস, শরীরটা ম্যাজ ম্যাজ করতে আছে। এই বলেই হাবুল পিপুল গাছটায় ঠেসান দিলে, আর তখনই চোখ বুঝল। বললে বিশ্বাস করবে না, তার একটু পরেই বলে হাবুলের নাক ডাকতে লাগলো। কাণ্ডটা দেখো একবার। আমি ডাকলুম, হাবলা, এই হাবলা। নাকের ডাক থামিয়ে হাবুল বললে, এই দিন দুপুরে গাছতলায় বসে ঘুমোচ্ছিস কি বলে? হাবুল বেজার হয়ে বললে, বেশি চিল্লা চিল্লি করবি না পেলা, কইয়া দিলাম, শান্তিতে একটু ঘুমাইতে দে। সঙ্গে সঙ্গেই পরম শান্তিতে সে ঘুমিয়ে পড়ল, আর নাকের ভেতর থেকে ফুরুত ফুরুত করে শব্দ হতে লাগলো, যেন ঝাঁক বেঁধে চড়ুই উড়ে যাচ্ছে। কি ছোট লোক, কি ভীষণ ছোট লোক! এখন আমি একা বসে ঠায় পাহারা দিই। কি যে রাগ হলো বলবার নয়। ইচ্ছে করতে লাগলো ওর কানে কটং করে একটা চিমটি দিই, কিন্তু তক্ষুনি দেখলুম তার চাইতেও ভালো জিনিস আছে। বেশ মোটা মোটা একদল লাল পিঁপড়ে যাচ্ছে মার্চ করে। ওদের গোটা কয়েক ধরে ক্যাবলার নাকের উপর ছেড়ে দিলে কেমন হয়? একটা শুকনো পাতা কুড়িয়ে লাল পিঁপড়ে ধরতে যাচ্ছি, হঠাৎ, আরে খোকা, তুমি এইখানে? তাকিয়ে দেখি সে টুন্ডুরাম। ভয়ে আমার পেটের মধ্যে 1 ডজন পটল আর 2 ডজন শিঙি মাছ একসঙ্গে লাফিয়ে উঠল। আমি একটা মস্ত হাঁ করলুম, শুধু বললুম, আহ আহ আহ। শেঠ টুন্ডুরাম হাসলেন। রামগড়ে বেড়াইতে এসেছ? তা বেশ বেশ, কিন্তু এইখানে গাছের তলায় বসিয়ে কেন?
লেকিন মুখ দেখে মনে হচ্ছে তোমার বহুত খিদে পেয়েছে। খিদে? বলে কি? সেই শালপাতার ঠোঙাটা শোকার পর থেকে আমার সমস্ত মেজাজ বিগড়ে রয়েছে। মনে হচ্ছে আকাশ খাই পাতাল খাই, এমন অবস্থা হয়েছে যে সেট টুন্ডুরামের ভুঁড়িতেই হয়তো করং করে কামড় বসিয়ে দিতে পারি। কিন্তু সে কথা কি আর বলা যায়? সেট টুন্ডুরাম বললেন, আরে খিদে পেয়েছে তাতে লজ্জা কি, এসো আমার সঙ্গে, ওই দোকানে বহুত আচ্ছা লাড্ডু মিলে, গরমা গরম সিঙ্গারা भी আছে, খাবে? আমি খিলাবো, তোমাকে পয়সা দিতে হবে না। এই পটল ডাঙার প্যালারামকে বাঘ ভালুক কায়দা করতে পারে না। টেনিদার গাঁটটা দেখেও সে বুক টান করে দাঁড়িয়ে থাকে। অঙ্কে গোল্লা খেলেও তার মন মেজাজ বিগড়ে যায় না। কিন্তু খাবারের নাম করেছো কি, এমন দুর্ধর্ষ প্যালারাম একেবারে বিধ্বস্ত। আমি আমতা আমতা করে বললুম, লেকিন সেটজি, গজেশ্বর। টুনিরাম চোখ কপালে তুলে বললেন, গজেশ্বর? কোন গজেশ্বর? আমি বললাম, সেই যে একটা প্রকাণ্ড জোয়ান হাতির মতো চেহারা আপনার গাড়িতে এসেছে। টুনিরাম বললে, রাম রাম সীতারাম, আমি কোনো গজেশ্বরকে জানে না, আমার গাড়িতে আমি ছাড়া আর কেউ আসেনি। তবে খুটখুটানন্দের দাড়ি? খুটখুটানন্দ? টুনরাম ভেবে চিনতে বললেন, হ্যাঁ হ্যাঁ, একটা বুদ্ধা রাস্তায় আমার গাড়িতে উঠেছিল বটে। আমাকে বললে, সেঠজি রামগড় বাজারে আমি নামবে। আমি তাকে নামাইয়ে দিলাম, সেই স্টেশনের দিকে চলিয়ে গেল। এরপরে অবিশ্বাসের কি থাকতে পারে? টুনরাম বললে, আইসো খোকা আইসো, ভালো লাড্ডু আছে, গরম সিঙ্গারা ভি আছে। আর থাকা গেল না। পটল ডাঙার প্যালারাম কাত হয়ে গেল। হ্যাবলা তখনও নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, আরো নাকের ভেতর থেকে সমানে চড়ুই পাখি উঠছে। একবার মনে হলো ওকে জাগাই, তারপরে ভাবলুম না, থাক পড়ে, একাই গুটি গুটি টুন্ডুরামের সঙ্গে গেলাম। মস্ত খাবারের দোকান, থরে থরে লাড্ডু আর মতিচুর সাজানো, প্রকাণ্ড কড়াইয়ে গরম সিঙ্গারা ভাজা হচ্ছে। গন্ধেই প্রাণ বেরিয়ে যেতে চায়। শেঠজি বললেন, আইসো খোকা, ভিতরে আইসো। এদিক ওদিক তাকিয়ে দেখি গজেশ্বর কিংবা ঘুটঘুটানন্দের টিকিট ডগাটিও কোথাও নেই। ঢুকে তো পড়ি। দোকানের ভেতর একটা ছোট্ট খাবারের ঘর। বসেই শেঠজি ফরমাস করলেন, স্পেশাল 1 ডজন লাড্ডু আর ছোট সিঙ্গারা। আমি বিনয় করে বললুম, আবার অত কেন শেঠজি? টুন্ডুরাম বললেন, আরে বাচ্চা খাও না, বহুত বড়িয়া চিজ আছে। শালপাতায় করে বড়িয়া চিজ এলো। একটা লাড্ডু খেয়ে দেখি, যেন অমৃত। সিঙ্গারা তো নয়, যেন কচি পটল দিয়ে শিঙি মাছের ঝোল। আর বলতে হলো না, আমি কাজে লেগে গেলুম। গোটা চারেক লাড্ডু আর গোটা 2 সিঙ্গারা খেয়েছি। এমন সময় হঠাৎ মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। তারপর চোখে অন্ধকার দেখলুম। তারপর হঠাৎ শুনলুম গজেশ্বরের অট্টহাসি। পেয়েছি এটাকে, 1 নম্বরের বিচ্ছু। আজই এটাকে আমি আলু কাবলি বানিয়ে খাবো। ব্যাস, দুনিয়া একেবারে অথই অন্ধকার। আমি চ্যাপটা শুদ্ধ হুড়মুড় করে মাটিতে উল্টে পড়ে গেলাম। খেল খতম। চটকা ভাঙতেই মনে হলো, এই কোথায় এলুম? কোথায় ঝন্টি পাহাড়ির বাংলো, কোথায় রামগড়, কোথায় কি? চারিদিকে তাকিয়ে নিজের চোখকেই ভালো করে বিশ্বাস হলো না। দেখলুম মস্ত একটা পাহাড়ের চূড়োর মুখে আছি। ঠিক চূড়োয় নয়, তা থেকে একটু নিচে। আর চূড়োর মুখে একটা উনুনের মতো, তা থেকে লক লক করে আগুন বেরোচ্ছে। ভূগোলের বইয়ে পড়েছি, সিনেমার ছবিতেও দেখেছি। ঠিক চিনতে পারলুম আমি, বলে ফেললুম, এটা নিশ্চয়ই আগ্নেয়গিরি। যেই বলা সঙ্গে সঙ্গে কারা যেন করে হেসে উঠল। সে কি হাসি! তার শব্দে পাহাড়টা থরথর করে কেঁপে উঠল। আর আগ্নেয়গিরির মুখ থেকে একটা প্রকাণ্ড আগুনের শিখা তরক করে লাফিয়ে উঠল আকাশের দিকে। চেয়ে দেখি একটু দূরে বসে 3টে লোক হেসে লুটোপুটি, এবং শেষে রয়েছেন টুন্ডুরাম। হাসির তালে তালে শেঠজির ভুঁড়িটা ঢেউয়ের মতো দুলে দুলে উঠছে। তার পাশেই বসে আছেন স্বামী ঘুটঘুটানন্দ।
হাসতে হাসতে নিজের দাড়ি ধরেই টানাটানি করছেন। আর পাহাড়ের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দৈত্যের মতো গজেশ্বর। আকাশ জোড়া হাঁ মেলে অট্টহাসি হাসছে। ওদের তিনজনকে দেখেই আমার আত্মারাম খাঁচা ছাড়া। পেটের পিলেতে একেবারে ভূমিকম্প জেগে উঠল। আমি ঘাবড়ে গিয়ে বললুম, এত হাসছেন কেন আপনারা? হাসির কি হয়েছে? শুনে আবার এক প্রস্থ হাসি। আর গজেশ্বর তো পেটে হাত দিয়ে ধপাস করে বসে পড়ল। সে টুনরাম বললেন, আগ্নেয়গিরি হচ্ছেন বটে। এইটা কোন আগ্নেয়গিরি জানো খোকা? কি করে জানবো? এর আগে তো কখনো দেখিনি। এইটা হচ্ছেন ভিসুভিয়াস। ভিসুভিয়াস শুনে আমার চোখ কপালে উঠল। ছিলুম রামগড়ে, সেখান থেকে ভিসুভিয়াস যে এত কাছে এই খবর তো আমার জানা ছিল না। আমি বললুম, ভিসুভিয়াস তো জার্মানিতে, নাকি আফ্রিকায়? শুনেই গজেশ্বর চোখ পাকিয়ে এক বিকট ভেঙচি কাটল। বিদ্যের নমুনাটা দেখা একবার। এই বুদ্ধি নিয়ে উনি স্কুল ফাইনাল পাস করবেন। ভিসুভিয়াস জার্মানিতে, ভিসুভিয়াস আফ্রিকায়। ছা ছা। আমি নাক চুলকে বললুম, তাহলে বোধ হয় আমেরিকায়। শুনে গজেশ্বর বললেন, এর মগজে গোবরও নেই, একদম খটখটে ঘুঁটে। সাদে কি পরীক্ষায় গোল্লা খায়? ভিসুভিয়াস তো ইটালিতে। ওহো, তাও হতে পারে। তা ইটালি আর আমেরিকা একই কথা। একই কথা? গজেশ্বর বললেন, তোমার মুখ আর ঠ্যাং একই কথা। পাঁঠার কালিয়া আর পোলতার বড়া একই কথা। স্বামী ঘুটঘুটানন্দ বললেন, ও কথা ছেড়ে দাও। ওর পাও যা মুন্ডুও তাই। সে মুন্ডুতে কিছু নাই, সে কচি পটল আর শিঙি মাছের ঝোল। শিঙি মাছ আর পটলের বদনাম করলে আমার ভীষণ রাগ হয়। আমি চটে গিয়ে বললাম, থাকুক গে, তাতে আপনাদের কি? কিন্তু কথা হচ্ছে, রামগড় থেকে আমি ইটালিতে চলে এলুম কি করে? কখনই বা এলুম? টেনিদা, হাবল সেন, ক্যাবলা এরাই বা সব গেল কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। পাবেও না। তারা সব হজম। হজম তার মানে? মানে পেটের মধ্যে খেয়ে ফেলেছি। খেয়ে ফেলেছ? আমার পেটের পিলেটা একেবারে গলা বরাবর হাই জাম্প মারল। সে কি কথা? আবার তিনজনে মিলে বিকট অট্টহাসি। সেই হাসির শব্দে ভিসুভিয়াসের চূড়ার ওপর লকলকে আগুন লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলো। আমি দু হাতে কান চেপে ধরলাম। হাসি থামলে স্বামী ঘুটঘুটানন্দ বললেন, বাপু হে, আমাদের সঙ্গে চালাকি। পুঁটি মাছ হয়ে লড়াই করতে এসেছো হুলো বেড়ালের সঙ্গে। পাঁঠা হয়ে ল্যাং মারতে গেছো রয়্যাল বেঙ্গল টাইগারকে। যোগ বলে তোমাদের চারটেকে এখানে উড়িয়ে নিয়ে এসেছি। আর তারপরে শেঠজি বললেন, হাবলকে রোস্ট পাকিয়েছি। অজেশ্বর বললে, তোমাদের লিডার টেনিকে কাটলেট বানিয়েছি। স্বামীজি বললেন, ওই ফরফরে ছোড়া ক্যাবলাকে ফ্রাই করেছি। শেঠজি বললেন, তারপর খেয়ে নিয়েছি। হ্যাঁ, আর করতে হবে না, টের পাবে এক্ষুনি। স্বামীজি ডাকলেন, গজেশ্বর। গজেশ্বর হাত জোর করে বলল, জি মহারাজ। কড়াই চাপাও। বলতে বলতে দেখি কোত্থেকে একটা কড়াই তুলে ধরেছে গজেশ্বর। সে কি কড়াই! একটা নৌকার মতো দেখতে। তার ভেতরে শুধু আমি কেন, আমাদের চার মূর্তিকেই একসঙ্গে ঘন্ট বানিয়ে ফেলা যায়। উনুনে কড়াই বসাও। ঘুটঘুটানন্দ আবার হুকুম করলেন। গজেশ্বর তক্ষুনি গিয়ে উঠল ভিসুভিয়াসের চুড়োয়। তারপর ঠিক উনুনে যেমনি করে বসায় এমনি করে কড়াইটা আগ্নেয়গিরির মুখের উপর চাপিয়ে দিলে। স্বামীজি বললেন, তেল আছে তো? গজেশ্বর বললে, জি মহারাজ, খাঁটি তেল। সে টুন্ডুরাম বললেন, আমার নিজের ঘানি তেল আছে মহারাজ, একদম খাঁটি, থোড়া সে भी ভেজাল নেই। স্বামী ঘুটঘুটানন্দ দাড়ি চুমড়ে বললেন, তবে ঠিক আছে, ভেজাল তেল খেয়ে ঠিক জুত হয় না, কেমন যেন অম্বল হয়ে যায়। আমি আর থাকতে পারলাম না, হাউ মাউ করে বললুম, খাঁটি তেল দিয়ে কি হবে?
তোমাকে ভাজবো। তৎক্ষণাৎ গজেশ্বর গাড়ুইয়ের জবাব এলো। স্বামীজি বললেন, তারপর গরম মুড়ি দিয়ে। শেখ টুন্ডুরাম বললেন, কুরকুর করে খাইয়া লিব। পটলডাঙ্গার পেলারাম তাহলে গেল। চিরকালের মতোই 12টা বেজে গেল তার। শিয়ালদার বাজারে আর কেউ তার জন্য কুচি পটল কিনবে না, শিঙি মাছও না। এই 3টে রাক্ষসের পেটে গিয়ে সে বিলকুল বেমালুম হজম হয়ে যাবে। তখন হঠাৎ আমার মনটা কেমন উদাস হয়ে গেল, কেমন স্বর্গীয় মনের ভাব এসে দেখা দিলে। ব্যাপারটা কিরকম জানো? মনে করো তুমি পরীক্ষা দিতে বসেছ, দেখলে একটা অঙ্ক তোমার দ্বারা হবে না, মানে তোমার মাথায় ঢুকছে না। তখন প্রথমটায় খানিক দরদরিয়ে ঘাম বেরোলো, মাথাটা গরম হয়ে গেল, কানের ভেতর ঝিঝি পোকা ডাকতে লাগলো, আর নাকের ভেতর যেন ফড়িং এসে ফড়ং ফড়ং করে উঠতে লাগলো। তারপর আস্তে আস্তে প্রাণে একটা গভীর শান্তির ভাব এসে গেল। বেশ মন দিয়ে তুমি খাতায় একটা নারকেল গাছ আঁকতে শুরু করে দিলে, তার পিছনে পাহাড়, তার ওপরে চাঁদ, আকাশে অনেকগুলো পাখি উঠছে, ইত্যাদি ইত্যাদি। মানে সব আশা ছেড়ে দিয়ে তুমি তখন আর্টিস্ট হয়ে উঠলে। এখানেও যখন দেখছি প্রাণের আশা আর নেই, তখন আমার খুব গান গাইতে ইচ্ছে হলো। মনে হলো আশ মিটিয়ে একবার গান গেয়ে নি। বাড়িতে কখনো গাইতে পাইনি, গাইলেই মেজদা তার মোটা মোটা ডাক্তারি বই নিয়ে তাড়া করে আসে। চাটুর্যদার রুয়াকে বসে 2-4 বার গান গাইতে চেয়েছি, টেনিদা আমার চাঁদিতে চাটি বসিয়ে তক্ষুনি থামিয়ে দিয়েছে। এখানে একবার শেষ গান গেয়ে নেব, এর আগে কখনো গাইতে পাইনি, এরপরেও তো আর কখনো সুযোগ পাবো না। বললুম, প্রভু, স্বামীজি। স্বামীজি বললেন, কি চাই বলো, কি হলে তুমি খুশি হও? তোমায় বেসম দিয়ে ভাজবো না এমনি নুন হলুদ মাখিয়ে? আমি বললাম, যেভাবে খুশি ভাজুন, কোনো কিছুতেই আমার কোনো আপত্তি নাই। কেবল একটা নিবেদন আছে, একটুখানি গান গাইতে চাই, মরবার আগে শেষ গান। সব গাঁ গাঁ করে বললে, সেটা মন্দ হবে না প্রভু, খাওয়া দাওয়ার আগে একাত্র গান বাজনা হলে মন্দ হয় না। আফ্রিকার লোকেও মানুষ পুড়িয়ে খাওয়ার আগে বেশ নেচে নেয়, লাগাও হে ছোকরা। সেঠ টুন্ডুরাম বললেন, হ্যাঁ হ্যাঁ, প্রেম সে একটু আচ্ছা গানা লাগা দাও। আমি চোখ বুজে গান ধরে দিলুম। একদা এক নেগরে বাঘের গলায় মস্ত একটি হার ফুটিল, বাঘ বিস্তর চেষ্টা করিল, হাটটি বাহির না হইল। সেটি বিরক্ত হয়ে বললেন, ইয়ে কি হচ্ছেন, ইয়ে তো কথামালার গল্প আছেন। স্বামীজি বললেন, না হে, এতেই বেশ ভাব আছে। আহা, কি সুর, কি পেঁচা মার্কা গলার আওয়াজ, গে যাও ছোকরা, গে যাও। আমি তেমনি চোখ বুঝে গিয়ে চললাম। তখন গলার ব্যথায় নেকড়ে বাগের চোখ ফাটিয়ে জল আসিল, ভ্যাও ভ্যাও রবে কাঁদিতে কাঁদিতে সে এক সরসের কাছে গেল। এই পর্যন্ত গিয়েছি, হঠাৎ যেন ঝুমুর ঝুমুর করে ঘুঙুরের শব্দ কানে এলো। মনে হলো কেউ যেন নাচছে। চোখ মেলে যেই তাকিয়েছি, দেখি গজেশ্বর নাচছে। হ্যাঁ, গজেশ্বর ছাড়া আর কে? এর মধ্যে কখন একটা ঘাগড়া পড়েছে, নাকে একটা নথ লাগিয়েছে, পায়ে ঘুঙুর বেঁধেছে, আর ঘুরে ঘুরে ময়ূরের মতো নাচছে। সে কি নাচ! রামায়ণের তারকা রাক্ষসী কখনো ঘাগড়া পরে নেচেছিল কিনা কে জানে। কিন্তু যদি নাচতো, তাহলেও সে যে গজেশ্বরের সঙ্গে পাল্লা দিতে পারতো না, এ আমি হলপ করে বলতে পারি। আমি হাঁ করে তাকিয়েছি দেখে গজেশ্বর মিটমিট করে হাসলো। বলি, কি দেখছো? হ্যাঁ, অমন করে দেখছো কি? এসব নাচ নাচতে পারে তোমাদের উদয় শঙ্কর? ছা, এই যে নাচছি, এর নাম হচ্ছে আদত কথাকলি। স্বামীজি বললেন, মণিপুরীও বলা যায়। শেঠজি বললেন, হ্যাঁ হ্যাঁ, কত্তক ভি বলা যেতে পারে। আমি বললুম, তারকা নৃত্যও বলা যায়। রাজেশ্বর বললে, কি বললে? আমি তক্ষুনি সামলে নিয়ে বললাম, না না, বিশেষ কিছু বলিনি, তোমাকে বলতেও হবে না। ঘাগড়া ঘুরিয়ে আর এক পাক নেচে গজেশ্বর বললে, কই, গান বন্ধ হলে যে? ধরো গান ধরো, প্রাণ খুলে একবার নেচে নি। কিন্তু গান গাইব কি? গজেশ্বরের নাচ দেখে আমার গান টান তখন গলার ভেতরে হালুয়ার মতো তাল পাকিয়ে গেছে। গজেশ্বর বললে, ছা ছা, এই তোমার মুরদ, তুমি ঘোড়ার ডিমের গান জানো। শোনো, আমি নেচে নেচে একখানা ক্লাসিক্যাল গান শোনাচ্ছি তোমায়। এই বলে গজেশ্বর গান জুড়ে দিল। এবার কালি তোমায় খাবো, হুম, তোমায় খাবো, তোমায় খাবো, তোমার মুন্ডু মালা কেড়ে নিয়ে হুম হুম,
মুড়ি ঘন্ট রেঁধে খাবো। আর সেই সঙ্গে আবার সেই নাচ। ওহ, খাবো তোকে সে কি নাচ! ঘাচাং। মনে হলো গোটা ভিসুভিয়াস পাহাড়টাই গজেশ্বরের সঙ্গে ধেই ধেই করে নাচছে। স্বামীজি তালে তালে চোখ বুজে মাথা নাড়তে লাগলেন। শেঠজি বললেন, कैसा बढ़िया नाच, दिल একেবারে তর হয়ে গেল। ওদের তো দিল তর হচ্ছে, নাচে গানে একেবারে মশগুল। ঠিক সেই সময় আবার পালাজরের বিলের ভেতর থেকে কে যেন বললে, পটলডাঙ্গার প্যালারাম, এই তোমার সুযোগ, লাস্ট চান্স। যদি পালাতে চাও তাহলে ঠিক এসপার কি ওসপার, শেষ চেষ্টাই করি একবার। আমি উঠে পড়লুম, তারপরেই ছুট লাগালুম প্রাণপণে। কিন্তু ভিসুভিয়াস পাহাড়ের ওপর থেকে দৌড়ে পালানো কি এতই সোজা কাজ? 3 পা এগিয়ে যেতে না যেতেই পাথরের নুড়িতে হোঁচট খেয়ে উল্টে পড়লুম ধপাস করে। আর তক্ষুনি নাচ থেমে গেল গজেশ্বরের। আর পাহাড়ের মাথা থেকে হাতকুড়ির মতো লম্বা হয়ে এগিয়ে এলো গজেশ্বরের হাতটা। বললে, চালাকি, আমি নাচছি আর সেই ফাঁকে সরে পারবার বুদ্ধি, বোঝো এইবার? বলেই মস্ত একটা হাতির সুরের মতো হাত আমার গলাটাকে পাকড়ে ধরলো। আর শূন্যে ঝুলতে ঝুলতে জয় গুরু ঘুটঘুট আনন্দ বলে আকাশ ফাটানো একটা হুঙ্কার ছাড়লে। তারপরেই ছ্যাক ছপাস সেই প্রকাণ্ড কড়াইয়ের ফুটন্ত তেলের মধ্যে। ফুটন্ত তেলের মধ্যে নয়, একরাশ ঠান্ডা জলের ভেতর। আমি আঁকুপাকু করে উঠে বসলাম। তখনও ভালো করে কিছু বুঝতে পারছি না। চোখের সামনে ধোঁয়া ধোঁয়া হয়ে ভাসছে ভিসুভিয়াস, গজেশ্বরের ঘাগড়া পরে সেই উদ্দাম নৃত্য, সেই বিরাট কড়াই, সেই ফুটন্ত তেলের রাস। সিদ্ধি ফিদ্ধি কিছু খাইয়েছিল? ভরাট গম্ভীর গলায় কেউ বললে। তাকিয়ে দেখি একজন পুলিশের দারোগা দাঁড়িয়ে দাঁড়িয়ে গোঁফে তা দিচ্ছেন। সঙ্গে 5-7 জন পুলিশ, আর কোমরে দড়ি বাঁধা স্বামী ঘুটঘুটানন্দ, শেঠ টুন্ডুরাম আর মহাপ্রভু গজেশ্বর। টেনিদা আমার মাথায় জল ঢালছে, হাবুল হাওয়া করছে, আর ক্যাবলা বলছে, উঠে পড় পেলা, উঠে পড়। থানায় গিয়ে খবর দিয়েছিলুম, পুলিশ এসে ওদের দলবল শুদ্ধ পাকড়াও করেছে। ঝন্টি পাহাড়ি বাংলোর নিচে বসে এরা নোট জাল করত। স্বামীজি এদের লিডার, শেঠজি নোটগুলো পাচার করত, সব ধরা পড়েছে। এদের জাল নোট ছাপার কল সব, এদের মুটুরের মধ্যেই সমস্ত কিছু পাওয়া গেছে। বুঝলি রে বোকারাম, ঝন্টি পাহাড়ির বাংলোয় আর ভূতের ভয় রইল না এরপর থেকে। দারোগা হেসে বললেন, সাবাস ছোকরার দল, তোমরা বাহাদুর বটে, খুব ভালো কাজ করেছো। এই দলটাকে আমরা অনেক দিন ধরেই পাকড়াবার চেষ্টা করছিলাম, কিছুতেই হদিস মিলছিল না। তোমাদের জন্যই আজ এরা ধরা পড়লো। সরকার থেকে এই জন্য মোটা টাকা পুরস্কার পাবে তোমরা। এরপর আর কি বসে থাকা চলে? বসে থাকা চলে এক মুহূর্ত? আমি পটলডাঙ্গার প্যালারাম, তক্ষণে লাফিয়ে উঠলুম, গলা ফাটিয়ে চেঁচিয়ে বললুম, পটলডাঙ্গা! টেনিদা, হাবুল সেন আর ক্যাবলা সমস্বরে সাড়া দিল, জিন্দাবাদ! তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।